ভালোবাসার বাংলাদেশ। ভালোবাসার বাংলাদেশ। হ্যালো, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু ভালোবাসার বাংলাদেশ। আপনাদের সবাইকে স্বাগতম ভালোবাসার বাংলাদেশের একটা নতুন এপিসোডে। শান্তুর সাথে আছেন আপনি এবং শুরু হয়ে গেছে আমাদের আজকের এই এপিসোড। আপনি গল্পটা বলতে চান, একটু শুরু করেন। শুরু থেকে যদি ছোট করে একটু বলেন, যেহেতু সময় খুব বেশি হয়তো আমরা পাবো না। আমি আসলে প্রথমে আমি এখানে আমার আসার যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় বড় যে ভুলগুলো সেগুলোকে বলার জন্য। আচ্ছা, কারণ হচ্ছে অনেক মানুষই হচ্ছে জীবনে অনেক ভুল করে, বাট সেটা উপলব্ধি করতে পারে না। বাট আমি সেটা একটু দেরিতে হলেও করতে পেরেছি। তো আমার এই ভুলগুলো বলার উদ্দেশ্যই একটা, সেটা হচ্ছে যেন অন্য কোনো মানুষ এই ভুলগুলো বা অন্য কোনো ধরনের ভুলগুলো যেন না করতে পারে। তো আমার জীবনে মোটামুটি অনেক ভুল হয়েছে, তো সেই ভুলগুলোকে আপনি এখন রিয়ালাইজ করছেন। এই ভুলগুলোর জন্য জীবনে কি কি আপনি হারিয়েছেন সেগুলোর গল্প কি জানাবেন আমাদেরকে? ভুলগুলোর জন্য হারিয়েছি বলতে তেমন কিছু হারাইনি, কিন্তু অনেক কিছুর ক্ষতি হয়েছে। আচ্ছা আচ্ছা, একটু শুরু থেকে আমাকে বলেন, এমনি কি করছেন এখন, কোথায় আছেন, কি অবস্থায় আছেন, একটু শুরু থেকে যারা আমাদের লিসনার্স আছেন একটু যদি বলতেন আপনি। বর্তমানে বলতে গেলে আমি আমার বাবার বাড়িতে থাকি। আমার ডিভোর্স হয়ে গেছে, বিয়ে হয়েছে 2013 সালে এবং 7-8 বছর সংসার করার পরে তার সাথে আমার কোনোভাবে আর মিল ছিল না, তার সাথে আমাদের ডিভোর্সটা হয়ে গেছে। আচ্ছা, আপনাদের এই যে 7-8 বছর সংসার করলেন, তার আগে কি আপনাদের মধ্যে প্রেম ভালোবাসা ছিল না? হ্যাঁ, বিয়ের আগে তার সাথে আমার প্রায় 4.5 বছর রিলেশন ছিল। আচ্ছা, 4.5 বছর, আর এই হচ্ছে 7 বছর, অলমোস্ট 11-11.5 বছর। আচ্ছা, হ্যাঁ। তো সেটা কি ফ্যামিলি থেকে জোরপূর্বক ছিল না? না না, আপনারা নিজেরাই বিয়ে করেছেন? দুই ফ্যামিলির সম্মতিতেই বিয়েটা হয়েছে। বিয়ে বলতে কাবিন হয়েছিল 2013-তে, তারপর 2017-তে আমাকে উঠিয়ে নেওয়া হয়েছে আর কি। আমি আসলে অন্য একটা এই প্রসঙ্গ ছাড়া অন্য একটা কথা দিয়ে শুরু করতে চাই। জি অবশ্যই। সেটা হচ্ছে যে মানুষ যখন ভুল করে তখন মানুষের অনেক খেসারত দিতে হয়, তাই না? তো আমার অনেক ভুল আছে, সেটা আমি মানি। অনেক অনেক ধরনের ভুলই করেছি জীবনে, সংসার জীবনে অথবা হচ্ছে বিয়ের আগে, বিয়ের পরে বা ডিভোর্সের পরে অনেক কিছুই করেছি। কিন্তু এটা বলতে চাই যে কি বলবো, আমি খুবই নার্ভাস। আমি যে ভুলগুলো করেছি সেগুলো আমি সজ্ঞানে করিনি। আমি প্রচুর ডিপ্রেস ছিলাম বিয়ের আগে থেকেই। আমি একটু যদি শুরু থেকে শর্টে কথাগুলো বলি, সেটা হচ্ছে যে যখন আমার ক্লাস 8-এ আমি পড়ি, তখন থেকেই হচ্ছে আমার যে বয়ফ্রেন্ড হাজবেন্ড, তার সাথে আমার রিলেশন ছিল, ঠিক আছে? তো প্রথম 2 বছর তার সাথে আমার খুব ভালো মতো রিলেশন চলছিল, সে আমাকে টাইম দিচ্ছিল, সবই ঠিকঠাক ছিল। কিন্তু তারপরের 2.5 বছর সে হচ্ছে বন্ধু বান্ধব এমন ভাবেই আঁকড়ে ধরে রাখছিল, যেটা হচ্ছে আমাকে প্রায়োরিটি দেওয়ার মতো টাইম তার কাছে ছিল না। তো তখন আমার বয়সটা খুব কম ছিল, তখন তাকে আমার খুব দরকার ছিল, বাট সে আমাকে সেই টাইমটা তখন দিত না। বাট একটা টাইমে আমি এটাও মেনে নিয়েছিলাম যে তার বয়সটা কম, তার বন্ধু বান্ধব আছে, সে টাইম দিতেই পারে। বাট তারপরও প্রত্যেকটা এটা আমার প্রত্যেকটা ছেলের কাছে রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে আপনাদের বন্ধু বান্ধব অবশ্যই থাকবে, ছোট থেকে চলে আসতেছেন, বাট তারপরও যে ভালোবাসার মানুষ বা বিয়ে করা বউ, তাদেরকে হচ্ছে আপনারা যদি সারাদিনের সময় নাও দিতে পারেন, অন্তত 5টা মিনিট তাদের সাথে ভালো মতো কথা বলবেন, যাতে তারা সারাটা দিন ভালো মতো থাকতে পারে। কারণ একটা রিলেশনে এই যে ভালো আন্ডারস্ট্যান্ডিং, এই যে কথাবার্তা, একটা ছোট ছোট একটা কথাবার্তাও কিন্তু অনেক সারা জীবনের জন্য একটা ভালো সম্পর্ক তৈরি করতে পারে, তাই না? তো আমার জীবনের এই যে ভালোবাসাটা নষ্ট হয়েছে তার প্রতি বিয়ের পরে, 7-8 বছর পরে আমার বেবি হয়েছে একটা, 5 বছর বয়স। বেবি হওয়ার পর থেকেই তার সাথে আমার সম্পর্কটা হচ্ছে নষ্ট হয়ে গেছে। এটা কি বেবি হওয়ার পর থেকে না আপনাদের আগে থেকেই ছিল এই ব্যাপার? আগে থেকেই ছিল, কিন্তু আমি সেটা মেনে নিয়েছিলাম। তাহলে আপনাদের আগে থেকে যেহেতু এই প্রবলেমটা ছিল, আপনারা তাহলে বেবি নেয়ার মতো এরকম একটা ডিসিশন কেন নিলেন, যেহেতু আপনাদের কনজুগাল লাইফেই ঝামেলা ছিল? কারণ হচ্ছে তখন সে বারবারই হচ্ছে, যেমন আমি আমার দোষটা বলছি, আমি যখনই কোনো দোষ করেছি ততবারই হচ্ছে আমি আমার দোষ স্বীকার করেছি এবং শুধরে নিয়েছি, ঠিক আছে? এবং সেটা আমি আর কখনো করিনি। কিন্তু সে সেটা ইমিডিয়েট শুধরে নেওয়ার পরেও সে সেই কাজটাই বারবার করতো।
দ্যাটস ওয়াই এরপর যখন লাস্ট টাইম খুব মানে আমাকে রিকোয়েস্ট করে বললো যে না সে আর এটা করবে না, দেন আমি তাকে একটা সুযোগ দিলাম যে হয়তোবা সবাই যেমন বলে না একটা বেবি হলে সবকিছু ঠিক হয়ে যায়, দেন আমি ওটাই চিন্তা করে ভাবলাম যে আবার বয়সও হয়ে গেছে, তো একটা বেবি নিয়ে নিলে হয়তোবা সব ঠিক হয়ে যাবে। বাট বেবি নেওয়ার পরে দেখা গেল প্রথম 6-7 মাস বা 1 বছর সময় ভালো কাটলো, কাটার পর তার সে একই মানে ব্যবহার আচরণ, বন্ধু বান্ধব, আমাকে টাইম না দেয়া বা আমার কোনো একটা কথা না শোনা। মানুষের জীবনে আসলে টাকা পয়সা, তারপর সবকিছুই কিন্তু মানে বাড়ি ঘর এগুলা কিছু ম্যাটার করে না। এখন আমি এটা ফিল করি, এটা আমি না শুধু অনেক মেয়ে এই জিনিসটা ফিল করে। আমি মনে করি যে শুধু টাকা পয়সা দিয়ে আসলে বউকে কখনো সুখী রাখা যায় না। একটা ছেলে অথবা একটা মেয়ে মানুষ মানে স্বামী মানে বাবা কি বলে ছেলে হিসেবে ভালো হতে পারে, ভাই হিসেবে ভালো হতে পারে, সব সম্পর্কে ভালো হতে পারে। আমি আমার হাজবেন্ডকে ব্যক্তিগতভাবে খারাপ বলছি না, কিন্তু সে আমার সাথে যে সম্পর্কটা সেটা সে মেনটেন করতে পারেনি। আচ্ছা, আমি যে ভুলগুলো করেছি সে ভুলগুলো করেছি শুধুমাত্র এই কারণে যে সে আমাকে যখন সময় দিত না তখন আমি খুবই একাকিত্ব ফিল করতাম। তো আমার যেই দোষটা সেটা অনেক নারী ধৈর্য ধরে, আমি সেটা ধরতে পারিনি, এটা আমার সবচেয়ে বড় ভুল। আমি তখন তার ওই অনুপস্থিতিতে আমি চেষ্টা করতাম যে অন্য কোথাও ডাইভার্ট করার মাইন্ডটা, ঠিক আছে। তখন হয়তো কারোর সাথে চ্যাটিং করতাম, ওই টাইপের চ্যাটিং না যে রিলেশন টাইপের কিছু না, নর্মালি কথা বলতাম। তারপর মানে ঘুরতে যেতাম, একা কোথাও ঘুরতে যেতাম, যেটা আমি পছন্দ করতাম, যেহেতু সে আমাকে ওইভাবে টাইম দিত না সে কারণে যেতাম। তো এই ভুলগুলো আমার ছিল। তো এই ভুলগুলো থাকার পরে কি হয়েছে, যখন আমি দেখলাম যে না আমি এই মেন্টালি প্রেশারটা নিতে পারছি না, তার উপরে আমি ছিলাম আমার শাশুড়ির সাথে বাড়িতে ছিলাম। তো আমার শাশুড়িকে আমি খারাপও বলবো না, মানে মানুষের গীবত করা ঠিক না, বাট তিনি আমার সাথে এমন ধরনের আচরণ করেছে যে আমি মানসিকভাবে অসুস্থ হয়ে গিয়েছিলাম। এরপর আমার রাতে ঘুম হতো না, আমি কান্না করতাম, খুবই কষ্টে ছিলাম। দেন আমি একটা টাইমে গিয়ে চিন্তা করলাম রাতে যেহেতু ঘুম হচ্ছে না, তো আমি 1-2টা স্লিপিং পিল খেয়ে দেখি রাতের কষ্টটা একটু কম হবে। আচ্ছা, কিন্তু আপনি আমাকে একটু বলেন যে এই যে ব্যাপারটা স্লিপিং পিল খাওয়ার যে ব্যাপারটা, এটা আপনি বলছেন আমাকে বিয়ের পরের গল্প আপনার, কিন্তু আপনি বলেছিলেন আপনি বিয়ের আগে থেকে ডিপ্রেস ছিলেন। বিয়ের আগে থেকে যে আপনি ডিপ্রেস ছিলেন ওই গল্পটা যদি বলতেন, ওই ডিপ্রেশনটা কেন ছিল? ওই ডিপ্রেশনটা ছিল যখন আমাদের কাবিন হওয়ার 1-1.5 বছর পর্যন্ত সে ভালোই ছিল। আমি একটা ঘটনা বলতে চাই, সেটা না বললেই নয়, কারণ আমার ভুল আমি বলবো সেটা আলাদা কথা, বাট দর্শকরা এটা বিচার করবে অথবা আপনিও এটা বিচার করবেন যে বিয়ের কাবিন হওয়ার কাবিন মানে তো বিয়ে, তাই না? কাবিন হওয়ার 1 বছর পরে আমার হঠাৎ করে একটা বেবি কনসিভ হয়ে যায়। কনসিভ হয়ে যাওয়ার পরে আমি তো তখন নতুন, আমি কিছু বুঝতাম না, তাই না? তখন সে বেবিটা রাখতে চাচ্ছিল না, ঠিক আছে, রাখতে চাচ্ছিল না। এরপর সে আমাকে কি টাইপের একটা কিট এনে দিল আমাকে খাওয়ার জন্য। তা আমি সেটার ডেসক্রিপশন পড়ে খুব ভয় পেয়ে গেছিলাম যে এটা আমি যদি খাই আর আমার মা যদি জানতে পারে বিষয়টা তাহলে খুব খারাপ হবে। তো সেক্ষেত্রে আমি তাকে ফোন দিয়ে জানালাম, সে তখন বন্ধু বান্ধবের সাথে আড্ডা মাস্তি খুব হাসাহাসি করছিল। আমি তাকে জানালাম যে এটার এরকম ইফেক্ট, আমি একা এটাকে মেনটেন করতে পারবো না, তুমি প্লিজ আজকে রাতে বাসায় আসো। কারণ তখন আমাদের কাবিন হয়েছে, তো তখন চাইলেই আমাদের বাসায় আসতে পারতো। তো সে তখন আমাকে বললো এটা কিছু না, তুমি নর্মাল থাকো। মানে আমি ঘুম থেকে উঠেছি, আমার মনে হচ্ছিল যে ভূমিকম্প হচ্ছে, কিন্তু ওটা আসলে আমার খিঁচুনি উঠতেছিল তখন আর কি। মানে এটা ওষুধের রিয়াকশনটা। তো সেটা আমি তাকে বুঝাতে পারছিলাম না। সে ওই মুহূর্তে আমার পাশে না থেকে আমি ফোনে শুনছি সে বন্ধু বান্ধবের সাথে হাসাহাসি করছে। আচ্ছা, এখানে একটু আমাদের লিসনার্স যারা আছেন তাদের জন্য একটু বলে রাখি, আপনি বলছিলেন যে আপনার হাজবেন্ড গিয়ে অনেক বন্ধুদের সাথে আড্ডা দিতে পছন্দ করতো। একটু যদি আমাকে লিসনারদের জন্য বলছিলাম আর কি, যে ওনার বয়স কিরকম হতে পারে, মানে আপনাদের যখন বিয়ে হয়েছিল তখন আপনাদের দুজনের বয়স কেমন ছিল? এটা নিয়েও আমি একটু কথা বলতে চাই। সেটা যে আমি এই ব্যাপারটা নিজেও ফিল করেছি। একটু পজ দেই, প্রথম থেকেই বলি, তাহলে শেষ পর্যন্ত আমার ভুলগুলো বলতে পারবো, সবকিছুই বলতে পারবো, তাই না? তাহলে দর্শক বুঝতেও পারবে। বিষয়টা এই যে শুরু থেকে বললাম যে তার সাথে আমার 4.5 বছর রিলেশনের পরে কাবিন হয়েছিল, তাই না? তো কাবিনের পরপরই সে আমাকে ইগনোর করা শুরু করে। এরপর আমি কনসিভ করি, শর্টকাটে বলছি। কনসিভ করার পর যখন আমি এইরকম একটা মেয়ে মানুষের একটা বেবি নষ্ট করার যে বিষয়টা, সেটা যে কতটা কষ্টের, এটা কি আপনাদের ফ্যামিলি জানতো? না,
কাউকে জানাইতে পারিনি, সেজন্যই তো আমার সবচেয়ে বড় কষ্ট ছিল ওখানে। এই তরফ এই ব্যাপারটা থেকে ফ্যামিলি থেকে মানে ছেলের ফ্যামিলি থেকে কোনো প্রবলেম ছিল? কেউ জানতো না, কেউ জানতো না, শুধু ছেলেকে আমি জানাইছি, সে আমাকে কি এনে দিছে, দ্যাটস ইট। না কিন্তু মানে আপনার হাজবেন্ডের তরফ থেকে কি এরকম কোনো ইনস্ট্রাকশন ছিল যে পরিবারকে জানানো যাবে না, নাকি এটা আপনাদের দুজনের সম্মতি? আমার মানে দুজনের সম্মতি বলতে হ্যাঁ, দুজনেরই সম্মতি, এটাই বলা যায়। আমি আপনাকে একটু বলি, আমাদের এই আয়োজনটায় ডিয়ার লিসনার্স এবং আমাদের আজকের অতিথি দুজনকেই আমি একটু বলতে চাই, আমাদের এই মানে এই আয়োজনটায় আমরা আসলে ফেসবুকে লাইভ, যেহেতু ভালো মন্দ মিথ্যা সত্য যাচাই করবার দুটো পক্ষই থাকে। আপনি যখন কথা বলছেন আপনার বিষয়গুলো কিন্তু আমরা আসলে যাচাই বাছাই করতে যাচ্ছি না যে আপনি সত্য বলছেন না মিথ্যা বলছেন। এখন আমি যদি মানে একটু থামাই, আমি যদি মানে এরপর থেকে কিছু কথা বলি, দেন আসলে বুঝতে পারবেন ভুলটা আমার কোথায় আর তার কোথায়। জি, আপনি কন্টিনিউ করেন তাহলে। তো তারপর হচ্ছে সেখান থেকে শুরু, তো সে হচ্ছে ওই দিন থেকে আমি অনেক বেশি কষ্ট পাই যে সে আমাকে টাইম দিচ্ছে না। এমন একটা মুহূর্তে একটা ছেলে মানুষ কাছে আমার কাছে থাকছে না, যে আমাকে 4.5 বছর ভালোবাসছে, সেই মানুষটা আমাকে এই টাইমে একা ছেড়ে দিচ্ছে, তখন আমি অনেক বড় একটা কষ্ট পাই। তখন হচ্ছে গিয়ে আমি করি কি, স্মোক করা শুরু করি, যেটা সত্যি কথা। মানে স্মোক করি বলতে কি, খেতে তো পারতাম না, কষ্টে হচ্ছে আমি সেটা ট্রাই করতাম, এটা হচ্ছে কথা। মানে তখন আপনি স্লিপিং পিলে আসক্ত হন না? হননি, তখন আমি হইনি। দেন হচ্ছে ওটা ট্রাই করতাম, বাট পারতাম না, অনেক কষ্ট হতো। দেন আমার কাছে মনে হলো যে এরপর থেকে সে আমাকে হচ্ছে টাইম আর দিত না, ওই সারাদিনে রাতের বেলা 2 মিনিট 3 মিনিট কথা বলতো। তাও স্মোক করা শুরু করেছেন, এটা কি আপনার হাজবেন্ড জানতো? না, তখন জানতো না, কারণ আমি তো তখন তো করতাম বলতে ঠিক মতো করতে পারতাম না তখন, জাস্ট হচ্ছে মানে কষ্টের ইসে আমি চেষ্টা করতাম, এতটুকুই। এরপর হচ্ছে আমি যখন তাকে হচ্ছে এই ব্যাপারগুলো জানাই, যে আমি কিন্তু এমন না যে লুকায় রাখি, আমি তাকে জানাই যে তোমার টাইমটা আমার প্রয়োজন, তুমি আমাকে সারাদিনের সময় না দাও। বন্ধু বান্ধব মানে বয়সটা যেটা বলছি, অনেকের সাথেই আমি হচ্ছে কথা বলছি, সে বলছে যে তোমাকে যখন সে বিয়ে করছে তার বয়সটাই তখন অতটুকু ছিল যে সে হচ্ছে বন্ধু বান্ধবের সাথে চলবে ফিরবে, এটাই স্বাভাবিক, আমি এটা অস্বীকার করছি না। কিন্তু তখন আমার বয়সও ছিল 17। তো আমি যখন 17.5 বছর বয়সের আগে 4.5 বছর মানে ক্লাস 8 থেকে রিলেশন করেছি, তার প্রতি আমার একটা আবেগ জন্মে গেছে। তো তার কাছ থেকে আমার এক্সপেকটেশন অবশ্যই আছে, সেটা অনেক বেশি না হলে অল্প তো আছে, তাই না? সে তখন আমাকে ততটুকু দিত না। এমনও সময় গেছে যে আমি পাগলের মতো হচ্ছে তার কাছে, মানে যেখানে কাজ করতো সেখানে দৌড়ে যেতাম। হ্যাঁ, তখন সে আমাকে টোটালি ইগনোর করতো এবং ফোনে ব্লক করে দিত, অনেক কিছু, মানে যেগুলো হয় রিলেশনে মোটামুটি হয়। এরপর আবার ঠিকও হয়ে গেছে, ঠিক আছে। ঠিক হয়ে যাওয়ার পরে হলো কি, এরকম 2-4 বছর কাটার পরে হচ্ছে তারপরও যে মানে সে যখন আমাকে সময় দিচ্ছে না রাতে, আগে যেমন 4 বছর সারা রাত কথা বলার একটা অভ্যাস, মানুষ তো জানে প্রথম রিলেশন মানে কিভাবে কাটে মানুষের কথা বলে বলে, তাই না? সেটা তো সবাই জানে। তো ওই অভ্যাসটা যখন আমি আর পাচ্ছিলাম না, আমার কি পরিমাণ কষ্ট হতে পারে একটা মেয়ে বা একটা ছেলের, সেটা তো জানার কথাই। তখন আমার কাছে মনে হলো সে যখন আমাকে টাইম দিচ্ছে না, আমি একটা কাজ করি, রাতে যেহেতু সবচেয়ে বেশি কষ্ট হয়, তাহলে আমি রাতে 1-2টা পিল খাওয়ার ট্রাই করি, রাতে যদি আমি ঘুমাই যাই দিনটা আমি কোনোভাবে পার করতে পারবো। তো সেই ক্ষেত্রে আমি 1-2টা করে খেতে খেতে আমার একটা অভ্যাস হয়ে গেল, মানে খেতাম কষ্টে কিন্তু অভ্যাসটা হয়ে গেল, মানে একটা অ্যাডিকশন হয়ে গেল। দেন হচ্ছে আমি 1টায় কাজ হতো না, 2টায় কাজ হতো না, 4টায় কাজ হতো না, এমন করতে 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 আমি হচ্ছে কোম্পানি চেঞ্জ করতে লাগলাম। এটা হচ্ছে সে বুঝতে পারতো শেষ সময়, মানে 1-2 মাস পরে বুঝতে পারছে। তখন কি তার আমাকে থামানো উচিত ছিল না? থামাইনি। দেন যখন আমি হচ্ছে এরকম পিল খেতে 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 একটা অবস্থায় যেতাম, যারা হচ্ছে মানে ডক্টর, তারাও তো। তখন আপনার হাজবেন্ডের সাথে থাকতেন না? আমার হাজবেন্ড আপনার তখন বাবার বাড়িতে আমি 2017-তে গেছি আমার হাজবেন্ডের বাড়িতে। তো এরপর হচ্ছে আমি পিল খেতাম, তখন হচ্ছে মানে বাবা মা টোটালি একটু বুঝতে পারতো, কিন্তু অতটা বুঝতে পারতো না। তো বুঝতো যে আমি অনেক কান্নাকাটি করি, কষ্ট করি। তো এর মধ্যে আমার হাজবেন্ডকে অনেকে অনেক ধরনের বোঝানোর চেষ্টা করছে, বাট তখন সে বুঝে নেই। সেটা জাস্ট প্রথম দিকের কথা বলছি, জাস্ট তার দোষের কথা, আমার দোষের কথা এখন আমি বলিনি। তো আমি যতগুলো দোষ করেছি, তো শেষমেশ আমার কাছে মনে হয়েছে যে আমি পিল খাচ্ছি, এত পিল খাচ্ছি, আমার শরীরে তো ক্ষতি হচ্ছে, তাই না? তো পিলটা শুধু যদি আমি পিল খেতাম তাহলে আমার কিছু আসতে যেত না, বাট পিলটা খাওয়ার পরে এই যে রিভোটিল, মাইলাম, এই ধরনের ওষুধগুলা যারা খায় তারা জানে যে এটার সাইড এফেক্টটা কতখানি। মানে টোটালি সেন্স কাজ করে না, 1-1.5 ঘন্টা সেন্স কাজ করে না। আমি যে কি করছি, আমার কাছে মনে হয় আমি যেটা করছি সেটাই রাইট। তো ওই মুহূর্তেই আমি যতগুলো ভুল আমার লাইফে করার সেগুলো আমি করেছি। কি ধরনের ভুল? যেমন হচ্ছে আমি নানা ধরনের মানুষের সাথে কথা বলেছি, আমার কষ্টের কথাগুলো শেয়ার করেছি।
হ্যাঁ, তারপর হচ্ছে নানা ধরনের পোস্ট করতাম, তারপর হচ্ছে ফ্রেন্ড সার্কেলের সাথে প্রচুর ঘোরাঘুরি করতাম। বাট আমার মানে আমি তখন এটা বুঝতাম না যে মানুষ কি বলবে বা হচ্ছে আমার এই বয়সে কি করা উচিত, বুঝতাম না। ওই যে সময় পেতাম না, আর এটাও চিন্তা করতাম না যে হচ্ছে বিয়ে যেহেতু হয়ে গেছে আমি অন্য কারোর সাথে তার ইনভলভ হতে পারবো না। দেন এটা একটা নেশায় পরিণত হয়ে গেল, এবং পরিণত হবার পরে হচ্ছে আমি এমন একটা পরিস্থিতিতে চলে গেছি যে বাবা মা সহ্য করতে না পেরে আমাকে রিহাবে দিছে। আপনাকে রিহ্যাবে দিয়েছে, সেটা হচ্ছে এই জায়গাটা আমি আসবো। সে আসলে তাকে এই ব্যাপারটা থেকে বের করে নিয়ে আসুক, তাকে সঙ্গ দেখ, তাকে কোম্পানি দেখ, তার কথাগুলো জানুক বুঝুক, কিন্তু সেই ব্যাপারটা তার হাজবেন্ড করেনি। করেছে, কিন্তু কি করেছে সেটা শোনেন। করেছে হচ্ছে কি যে মানে 2-1 দিনের জন্য আমাকে বুঝিয়েছে, এরপর তার যে স্বভাবগুলো আমার পছন্দ ছিল না সে সেগুলোই করতো। এই যে তার অ্যাংরি ইস্যু ছিল অনেক অনেক বেশি, মানে বলার মতো না, সেটা সে কন্ট্রোল করতে পারতো না। ধরেন আমি কোনো একটা ভুল করেছি, আমাকে সেটা বুঝে, মানে একটা রিলেশনে কি হতে পারে, কথা বলে কথার মাধ্যমেই তো সবকিছু সম্পর্ক ঠিক করা যায়, বাট সে সেটা করতো না। তার রাগারাগি হচ্ছে কিছু একটা ভেঙে ফেলা, কিছু একটা বললাম ভাতের প্লেট ফেলে দেয়া। এই যে এই আচরণগুলা, এটা একটা মেয়ে 1বার 2বার 3বার মানতে পারে না। এখন আমার ভুল ছিল, সেটা আমার যে ভুলগুলো ছিল সেটা অনেক পরে ছিল, মানে আমার বেবি হওয়ার পরে, এর আগে কিন্তু কোনো ভুল ছিল না। আপনি বলেছেন আপনি রিহ্যাবে গিয়েছিলেন, এটা কি আপনার বেবি হওয়ার পরে? না, সেটা তো রিহ্যাবে গিয়েছিলাম, ধরেন সেটা আমি তখন ওষুধ খেতাম, বাট এই ধরনের কোনো কাজ তো করতাম না, শুধু ওষুধ খেতাম। কোনো বন্ধু বান্ধব ছিল না আমার। আচ্ছা, কিন্তু বন্ধু বান্ধব যেটা হয়েছে সেটা হয়েছে শুধুমাত্র এই যে বেবি হবার পরে। তখন আমি কথা বলেছি অনেকের সাথে যে জাস্ট হচ্ছে এই জন্য যে আমি কিভাবে সংসারটা ঠিক করতে পারি। এর মধ্যে আমি কিন্তু কিভাবে সংসার ঠিক করবেন এটার জন্য তো অন্য কারোর সাথে হ্যাঁ, কথা বলার এটাই তো প্রয়োজন আমার হয় ভুল, না। এটাই তো আমার ভুল। আচ্ছা। আমি আমার কেন বলেছি সেটাও বলি, কারণ আমি আমার বাবা মার সাথে কথা বলেছি, চাচিদের সাথে, অনেক মানে আমার যারা আত্মীয় স্বজন তাদের সাথে কথা বলেছি, কিন্তু তাদের কথা হচ্ছে এই ছেলের মতো ছেলে হয় না, তোমার ভুল, তুমি শুধরায় নাও, একটা মেয়ে মানুষ তুমি হচ্ছে নারীর ধৈর্য ধরা উচিত, এই হচ্ছে কথা। কিন্তু ধৈর্য তো আমি ধরেছি, তা তো না, একটা মেয়ে মানুষ হয়েছে দেখে যে আমাকে সব সহ্য করতে হবে, এটা কেমন কথা? আচ্ছা, আপনাকে যেদিন রিহ্যাবে দেয়া হলো ওই ঘটনাটা যদি আমাদেরকে বলেন। আমাকে যখন রিহেবে দেওয়া হলো তখনের কথা হচ্ছে যে মানে যখন আমি অতিরিক্ত পিল খেতাম তখন সে আমার কোনো খবরই রাখতো না, ঠিক আছে, কোনো খবরই রাখতো না। সে তখন টোটালি তার লাইফে মানে মানে আপনাকে যে রিহ্যাবে দেয়া হলো, একটু গুছিয়ে বলুন। আপনাকে যে রিহ্যাবেটা দেয়া হলো নিশ্চয়ই ওই দিন এক্সেস কিছু হয়ে গিয়েছিল, অতিরিক্ত কিছু হয়ে গিয়েছিল, যার কারণে মানে অতিরিক্ত হওয়ার ঘটনাটা যদি আমাদেরকে যখন বলেন। হচ্ছে মানে আমি পিল খেতে খেতে অনেক বেশি খেয়ে ফেলেছি একদিন, মানে কয়েকদিন অনেক টানা অনেক বেশি খাচ্ছিলাম, তখন একদিন হচ্ছে মা চিন্তা করলো যে এভাবে চললে তো বাঁচবে না। দেন হচ্ছে মা রিহাবের স্টাফদের সাথে কথা বলে আমাকে হচ্ছে সকালবেলা একদিন রিহাবে নিয়ে গেছে। তো ওখানে কতদিন ছিলেন আপনি? ওখানে 4 মাস ছিলাম। 4 মাস থাকার পর আমি টোটালি সুস্থ হয়ে গিয়েছি, এবং মানে বারাকা, অনেকের নাম হয়তো জানে, মোহাম্মদপুরে, সেখানে হচ্ছে অনেক ক্লাস নিত, অনেক কিছু বুঝাইতো, নিজের দোষগুলা লিখাইতো, অন্যের দোষগুলা লিখাইতো, অনেক কিছু করে হচ্ছে আমি টোটালি ভালো হয়ে গিয়েছি। দেন আমাকে জিজ্ঞেস করা হলো যে তুমি হচ্ছে কি চাও, কি করলে তুমি এই পিলটা ছেড়ে দিতে পারবা, তোমার আর প্রয়োজন হবে না। দেন আমি বললাম আমি শুধুমাত্র আমার হাজবেন্ডের ভালোবাসা চাই, আমি ওকেই চাই, আমার এটাই কথা, আমি ওকেই চাই, আমি আর কিচ্ছু চাই না। দেন তারা হচ্ছে আমার হাজবেন্ডের সাথে কথা বলে, বাট আমার হাজবেন্ড কোনো পাত্তা তখন দেয়নি। তখন আমি পাগলের মতো ভুল যেহেতু করেছি, মানে ওষুধ খেয়েছি, এটা করেছি, ঘুরেছি ফিরেছি, ভুল করেছি, সেজন্য আমি অনুতপ্ত হয়ে আমি হচ্ছে চাচ্ছিলাম যে আমার হাজবেন্ডের কাছে ফেরত যেতে, তারা যেন কোনোভাবে আমার হাজবেন্ডের সাথে কনসাল্ট করে আমার কাছে ফিরিয়ে দেয়। বাট তখন আমার হাজবেন্ড কোনো পাত্তাই আমাকে দেয়নি, কোনো পাত্তাই দেয়নি এক কথায়। এরপর আমার রাগ যেটা সেটা ছিল যে ঠিক আছে আমি বের হই, যদি আমি দেখি যে না সে ভালো, মানে আমার সাথে আগের মতো আচরণ করে, দেন আমি তার সাথে সংসার করব। বাট সে সত্যি তখন আমার সাথে ভালো আচরণ শুরু করছে, দেন আমি বেবিটা কনসিভ করছি। হ্যাঁ, 17 সালে আমাকে উঠে নিয়ে গেছে, বেবি কনসিভ করছি। বাট বেবি কনসিভ করার পর আমার যেই একটা মানসিক প্রেসার গেল শ্বশুর বাড়িতে, মানে এগুলো ছোটখাটো অনেক ঘটনা যেটা বলে শেষ করা যাবে না। একটা মেয়ে মানুষ জানে শ্বশুর বাড়িতে শাশুড়ি যদি অন্যরকম হয় তাহলে মেয়েটার কতটা কষ্ট হয়। মানে আমার এমনও টাইম গেছে, আমি আপনাকে বলে বুঝাতে পারবো না। জাস্ট আমি ছোট্ট একটা ঘটনা বলি, সেটা হচ্ছে যে আমি আমার দেবরকে পড়াতাম, ছোট দেবরকে পড়াতাম, তখন আমার ছেলে 7 মাসের পেটে। আপনার দেবরের বয়স কত ছিল? আমার তখন ক্লাস 7-এ পড়তো, তখন আমি তাকে পড়াতাম সন্ধ্যাবেলা। তো 7 মাসের একটা বেবি যখন পেটে থাকে তখন একটা মায়ের কতক্ষণ পরপর ক্ষুধা লাগতে পারে,
আমি ভাত খেয়েছি দুপুর 1টা বাজে, জাস্ট একটা ঘটনাই বললি, ভাত খেয়েছি দুপুর 1টা বাজে, তো তখন 9:30 বাজে, আমার প্রচন্ড ক্ষুধা লাগছে, বেবি পেটে প্রচুর নড়াচড়া করতেছিল। তো আমি আমার দেবরকে বললাম যে ভাইয়া তুমি আমার জন্য কিছু নাস্তা নিয়ে আসো। তো ও তো ছোট মানুষ, ও গেট লাগানোর জন্য মাকে বললো, মা ভাবি নাস্তা খেতে যাচ্ছে, একটু বাইরে যাই। কিন্তু তার আগে তার মা হচ্ছে চা বানাইছে, রং চা। তো ছেলে পড়তে বসছে, ছেলেকে দিবে, তো আমাকে তো দিবে, এটা তো স্বাভাবিক। তো আমার দেবর যখন বললো যে মা ভাবি কিছু খাবে, ক্ষুধা লাগছে, আনতে যাচ্ছি, সে তখন রান্নাঘর থেকে চিল্লায় বলতেছে, কি একটু আগে না 1 কাপ চা খাইলো? 7 মাসের একটা প্রেগনেন্ট মহিলা 1 কাপ চা, 1 গ্লাস পানিও তো তার কিছু হয় না, 1 কাপ চা, সে এই কথাটা কিভাবে আমাকে বলতে পারলো? তাহলে বুঝেন আমি কি পরিমাণ মানসিক প্রেসারে ছিলাম, শুধুমাত্র হাজবেন্ড দিয়ে না। এরপর হচ্ছে যাই হোক সবকিছু মেনে নিয়ে আমি চলতেছিলাম। এরপরও আমার হাজবেন্ডের এই অবস্থা। দেন আমার এই দোষগুলো, যেগুলো হচ্ছে আমি অনেকের সাথে কথা বলতাম, তারপর হচ্ছে অনেক ঘোরাফেরা করতাম। আপনি অনেকের সাথে কথা কেন বলতেন? সেটা আসলে কেন বলতাম, এই যে এখন আমার দোষ, এটাই তো বললাম আমার দোষ, যে ও যখন আমাকে সময় দিত না তখন আমি কথা বলতাম, যখন ও থাকতো না তখন আমি কথা বলতাম, এটা আমার সবচেয়ে বড় দোষ। এবং এটা যে আমি সজ্ঞানে বলতাম তা না, ওই যে ওষুধগুলা খেতাম, আমার কাছে মনে হতো যে এটা বললেই ভালো হতো, হ্যাঁ এটা বললেই ভালো হতো। আমি যদি এটা কি শুধু স্লিপিং পিলই না অন্য কোনো পিল বা অন্য কোনো নেশা? স্লিপিং পিল, শুধু স্লিপিং, হ্যাঁ শুধু স্লিপিং পিল। এবং এই ব্যাপারটা নিয়ে যখন আমি হচ্ছে কাউন্সিলিং করেছি বারাকায়, তখন তারা এটা আমাকে কমপ্লিটলি বুঝিয়ে দিয়েছে যে এটা হচ্ছে এই ধরনেরই ওষুধ, যে আপনি কি করবেন আপনি নিজেও জানবেন না, এবং আপনি পরে রিয়েলাইজ করবেন যে আমি এটা কি করলাম। ঠিক আছে, তো তখন আমি পরে যখন বুঝতে পারলাম যে আমি আসলে এগুলো ঠিক করিনি, কথা বলেছি, যাই করেছি, মেসেজিং করেছি, বাট এটা বলবো যে মানে কি বলবো, মানে এই যে কথাগুলো বলেছি কোনো না কোনো ভাবে হাজবেন্ডের কাছে তো সে তো ধরতে পারছে, জানতে পারছে। দেন আমি তার কাছে মাফ চেয়েছি যে দেখো আমি তো সজ্ঞানে এটা করি নাই, আমি তোমাকে ভালোবাসি, তুমি যদি আমাকে একটু সময় দিতা বা ওইভাবে রাখতা তাহলে আমি এরকম করতাম না। বাট অনেকের হাজবেন্ডই তো সময় দেয় না, আবার সব মেয়েরা তো এরকম করে না, তাই না? তো এটা আমার ভুল বলেই আমি বলছি যে আমি এটা করেছি, এটা আমার দোষ, এটা আমার ঠিক হয়নি করা, কথা বলা আমার হয়তো আমি ধৈর্য ধরতে পারি নাই, সেজন্য কথা বলেছি। তো এই হচ্ছে কথা। তো এরপর যখন 1বার 2বার 3বার এরকম হতেই থাকলো, দেন আরো অনেকগুলো ঘটনা ঘটেছে। একটা ঘটনা না বললেই না, সেটা হচ্ছে যে মানে খুব মানে তার সাথে আমার একদম মিলতেছিল না, একদম না। আমি নারায়ণগঞ্জ মানে তার বাসায় যেতে চাচ্ছিলাম না তার মায়ের জন্য, সে আমাকে নতুন বাসা পর্যন্ত নিয়ে দিছে, কিন্তু সে যে সারাদিন চাকরি করতো তার অনেক কষ্ট হতো। কিন্তু সে রাত 11টা বাজে বাসায় এসে সে হচ্ছে কোন রকম খাওয়া দাওয়া করে, বাসার নিচে যে দোকানদার তার সাথে ভালো সম্পর্ক, সেখানে সে হচ্ছে 3-4 ঘন্টা সময় পার করে হাসি মুখে বাসায় চলে আসতো। তাহলে তার কিসের টায়ার্ডনেস সেটা আমাকে বলেন? আমাকে যেখানে 1 ঘন্টা টাইম দিতে পারে না, সেখানে সে 4 ঘন্টা বাইরের মানুষকে কিভাবে টাইম দেয়? তো সেটা আমি কয়দিন সহ্য করবো বলেন? আরেকটা জিনিস দেখেন, এই যে সে যখন মানে বাইরে টাইম দিত, হ্যাঁ টাইম দিয়ে বাসায় আসতো, আমি যখন তাকে হাসি মুখে দেখতাম, সে আড্ডা দিয়ে সে খুশি হয়ে আছে, তখন আমি আর কিছু বলতাম না। দেন আমি যখন তাকে বললাম তুমি 1টা মাস আমাকে সময় দাও নাই, আমি খেলা দেখতে পারি নাই, তুমি দেখে আসছো, তখন সে আমাকে অ্যান্সার করে কি, তোমার তো ভালোই হয়েছে, তুমি অন্য কারোর সাথে কথা বলতে। অথচ তখন আমি কারোর সাথে কথা বলি না, তখন আমি টোটালি হচ্ছে তার উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছিলাম। আমাকে বলতেছে তোমার যদি কোনো প্রবলেমই না থাকতো তাহলে তো তুমি আমাকে যেতে দিতা না, অথচ তাকে যদি আমি আটকাইতাম তাহলে সে ভাঙচুর শুরু করে দিত, সেটা সে স্বীকার করে না। আচ্ছা, তো এই যাই হোক, তো এরপর এরকম টুকটাক ঝামেলা হতে 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 সে আমাকে কয়েকবার ঘর থেকে টেনে বের করে দেয়, গায়ে হাত তোলে, বাড়িওয়ালা যে ছিল তার সাথে অনেক ঝামেলা হয়। দেন বোঝা গেল যে আসলে তার এই ব্যবহারগুলোতে তার প্রতি আমার মায়াটা অনেক কমে গেছে। কারণ আমার মনে হয়েছে যে সে এত বুদ্ধিমান একটা মানুষ, সবার জন্য এত কিছু করে, এত টাকা পয়সা খরচ করে, আমি বিশ্বাস করবেন না আমার হাজবেন্ড হচ্ছে আমার মুখ দিয়ে কিছু বলতে দেরি সে আমাকে এনে দিতে দেরি নেই, এমন একটা মানুষ সে ব্যক্তি হিসেবে এত ভালো। আমার বোনের জন্মদিন, আমার ভাইয়ের জন্মদিন, আমার কতগুলো ভাই বোন, কোনো ভাই বোনের জন্মদিনে বলতে পারবো না যে সে কোনোদিন কেক এনে দেয়নি। কোন দুলা ভাই এত করে বলেন? সে করছে, কিন্তু সে এত দিকে করেও সে আমাকে কেন দেখতে পারে নাই? আমি তো তার ওয়াইফ ছিলাম। কিন্তু আপনি যেটা বললেন যে আপনার ফ্যামিলির অন্য সবার খবর তিনি রেখেছেন, এখন এই আপনার ফ্যামিলি মেম্বারসদের সাথে তার যে অ্যাটাচমেন্ট, এটা তো আপনাকে দিয়েই হয়েছে। আপনাকে না ভালোবাসলে তো আসলে ব্যাপারটা এরকম হতো। তাহলে আমার ভালোবাসাটা কোথায়?
মানে আপনি ভালোবাসা বলতে কি বোঝাতে চাইছেন? আমার ভালোবাসা বলতে, এবং সে যে ভালোবাসে না আপনাকে, এই ব্যাপারটা আপনার কাছে অনুভূতি, এই ব্যাপারটা অনুভূত এভাবে হলো কেন যে আপনাকে সে ভালোবাসে না? ধরেন আপনি আমার খুব কাছের একজন মানুষ, আমি আপনাকে বারবার বলছি যে আমি আপনাকে ভালোবাসি, ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে আপনি খুব অসুস্থ, আমি দেখতে পাচ্ছি, বাট আপনার মাথায় আমি হাত বুলাই দিচ্ছি না, আমি মুখে বলছি ভালোবাসছি, এটা কি ভালোবাসা? আর যতটুকু আপনার হাজবেন্ডের ব্যাপারে আমি শুনলাম, এতটুকু শুনে আমার কাছে মনে হচ্ছে আপনার হাজবেন্ড প্রচন্ড ইন্ট্রোভার্ট। মানে সে হয়তো এমন হতে পারে যে সে হয়তো তার অনুভূতিটা সেভাবে করে এক্সপ্রেস করতে পারে না। এবং কি শুনেন একটা কথা বলি, যেমন সে হচ্ছে, যেমন হচ্ছে মানুষ যদি কোনো ব্যাপার যদি হচ্ছে এভাবে একটা মানুষ ইন্ট্রোভার্ট হয়, তাহলে তার জীবনটা কঠিন হয়ে যায়, এটাই তো স্বাভাবিক। হ্যাঁ, তার জীবনটা কঠিন হয়ে যায়, সেটাও সত্য। সে করে কি দেখেন, আমি কেন তার উপর এত বেশি বিরক্ত হয়েছি দেখেন, সে আমার জীবনের ভুলগুলো এটাই ছিল যে আমি এখন আমি আপনাকে বলি, এতক্ষণ তো হাজবেন্ডের ব্যাপারে বললাম, আমি তো বললামই যে আমি যদি আমার ভুল নাই বলি আমি এখানে আসলাম কেন, তাই না? আমি প্রথমে জাস্ট আমার যে ইস্যুগুলা সেগুলো আমি আগে শো করলাম যে আমি কেন হচ্ছে এই পর্যায়ে আসলাম, এটা হচ্ছে আমি এতটুকু বললাম। এরপরে আমি কি ভুল করেছি সেটা আমি বলি। সেটা হচ্ছে যখন আমি এই যে পিলগুলো খেতাম, তখন দেখা গেল যে একদম বাস্তব কথা, যেটা মিথ্যা বলে আমার কোনো লাভ নেই, আমি যেমনই হই না কেন মানুষ হিসেবে, দেখা গেল যে মানে এমন চিন্তা করতাম যে কারোর সাথে কথা বলতেছি, মানে হুট করে কারো উপর, আমি জানি মানুষ আমাকে এখন খারাপ বলতে পারে, বাট আমার কিছু করার নেই, কারণ তখন আমার মেন্টালিটি বলতে আমার পিল খাওয়ার অবস্থায়, মানে যারা জানে সেটা বুঝতে পারবে যে মেন্টালি ওইভাবে আমি কাজ করতে পারি না। আমার মেন্টালি, আপনাকে এই পিলগুলো সাপ্লাই কে দিত? আপনাকে দোকান থেকে দিত? যতটুকু আমি জানি, সাধারণ মানুষ হিসেবে দোকান থেকে তো এত পিল একসাথে দেওয়ার কথা না। আমি করতাম কি, আমি বিশ্বাস করবেন না, মানে 2-3 এলাকা ঘুরে, মানে 3টা 4টা এইভাবে করে আমি ওষুধ কিনেছি। একসাথে আমাকে কেউ এত ওষুধ দিত না। তো এই ওষুধগুলা খাওয়ার পরে হচ্ছে এই কাজ, মানে এরকম হলো। দেন হচ্ছে যখন অল্পতে কাজ হচ্ছিল না, ওষুধটা খাওয়ার পর আপনার রিঅ্যাকশনটা কি হতো? কারণ অ্যাজ ফার অ্যাজ আই নো, মানে আমি যদি ঠান্ডার জন্য একটা অ্যালাট্রল খাই, আমি 3 দিন মনে করেন বেহুশ হয়ে থাকি। হ্যাঁ, আমার কোনো হুঁশ থাকে না। এটাই আমার প্রবলেম। এতগুলো ওষুধ খাওয়ার পরে তো আপনার তো সেন্সে থাকার কথা না, কিন্তু আপনি মানুষের সাথে ফোনে কথা বলতেন, মানে জাস্ট টু কনসিল দ্য পেইন। এইটাই আমি আমার নিজেকে বোঝাতে পারি না, যে মানুষের কাছ থেকে আমি শুনেছি যে কেউ যদি হচ্ছে কোনো ঘুমের ওষুধ, যেমন ধরেন আমি মাইলামের কথাই বললাম, 7.5 যদি 1টা বা 2টা কেউ খায়, 2 দিনের বেশি ঘুম থেকে উঠতে পারে না। বাট আমি এমনও দিন গেছে কষ্টে আমি একসাথে 15টা মাইলাম খেয়েছি, বাট আমি রাতে ঠিকই ঘুমাইছি, সকাল 8টা বাজে আমি উঠে গেছি, এবং আমার কোনো সাইড এফেক্ট বা মাথা ঝিমঝিম করা বা শরীর খারাপ লাগা বা হচ্ছে কোনো কিচ্ছু কাজ করতো না। করতো কোনটা জানবেন? খাওয়ার আধা ঘন্টা পরে আমার হচ্ছে মনে হতো কি যে আমার এখন কথার কথা আমার এখন সেমাই খেতে ইচ্ছা করছে, আমি এখন রান্না করব, কিন্তু কি রান্না করতেছি আমি নিজেও জানি না। আচ্ছা, আমাকে একটু সত্যি করে বলেন, এটা কি শুধু স্লিপিং পিলই ছিল না অন্য কোনো পিল ছিল? না, স্লিপিং পিল, অনলি স্লিপিং পিল। আপনার এই নেশার ব্যাপারে বা জগতে আসাটা, এটা স্লিপিং পিল, এটা কি কারো হাত ধরে আসা হয়েছে? এটা আপনি ওই যে বললাম, যখন জীবনে প্রথম যেদিন আপনি স্লিপিং পিল খেয়েছেন, সেই দিনের কথাটা আমাকে বলেন, যে এটা কি কারো দ্বারা প্রভোকড হয়ে আপনি খেয়েছেন? আপনার নিজের ইচ্ছে হলো? হ্যাঁ। কেন, আরো অনেক নেশা তো ছিল, স্লিপিং পিলই কেন হচ্ছে? কারণ আমি রাতে সবচেয়ে বেশি কষ্ট পেতাম, কারণ রাতে তার সাথে আমার কথা বলার অভ্যাস ছিল, সে রাতে আমাকে টাইম দিত না, তখন আমি চিন্তা করতাম রাতটা কিভাবে পার করব। দেন হঠাৎ করে আমার মাথায় আসলো যে আমি একটা স্লিপিং পিল এনে খাই, যদি আমি রাতে ঘুমাতে পারি আমার কষ্টটা কমে যাবে। সেই ক্ষেত্র থেকে আমি একটা খেলাম, বাট একটা খাওয়ার পর থেকে যখন দেখলাম 2-3 দিন একটা করে খেলাম, আমার কষ্ট কমছে, তখন আমার মনে হচ্ছে কষ্ট তো কমতেছেই রাতের বেলা, দিনের বেলা আমি যেভাবে পার করি। দেন এই করতে করতে একটাতে যখন কাজ হচ্ছে না, তখন হচ্ছে আমি 2টা 4টা 5টা এরকম করতে করতে অনেক বেশি বেড়ে গেল, এবং বাড়ার পর এটাকে অ্যাডিকশন হয়ে গেল, এবং এই অ্যাডিকশন থেকে আমি আর বের হতে পারি নাই। আচ্ছা, আপনি আর কোনো ধরনের পিলের নাম আর মেনশন করবেন না? হ্যাঁ, মানে পিলের নামগুলো আমরা মেনশন না করি, যেহেতু এটা আমি এটা কেন বললাম, কারণ হচ্ছে এই জিনিসগুলো এতটা ক্ষতিকর, মানে আমি চাই না কোনো মেয়ে বা কোনো ছেলে এই কাজগুলো করুক, কারণ আমি এই পিল খেয়ে যে পরিমাণ ভুল আমার জীবনে আমি করেছি, মানে আমি কোনোদিনও বলবো না কাউকে যে যত ডিপ্রেশনই থাকুক না কেন একটা মানুষ, প্রত্যেকটা মানুষের অনেক ওয়ে আছে হচ্ছে কোনো একটা ডিফিকাল্ট সিচুয়েশন থেকে বের হয়ে আসার, এটা অনেক ওয়ে আছে। কখনো স্লিপিং পিল অথবা হচ্ছে অন্য কোনো নেশা
এটা কোনোদিন কারো করা উচিত না, কারণ এই জিনিসটা মানুষকে এত দূর নিয়ে যায় এবং হচ্ছে আমি নিজে প্রমাণ, এত দূর নিয়ে যায় এবং হচ্ছে এই জিনিসটা মানুষকে মানে কি বলবো সেন্স কাজ করে না যে কোনটা ভালো কোনটা খারাপ, কি করব না করব। মানে ডক্টর আমাকে নিজেই বলেছে যে আপনি যখন খাচ্ছেন আপনি তখন বুঝতে পারছেন না আপনি কি করছেন, বাট আপনি 2-3 দিন পরে মনে করছেন ছি আমি এটা কি করলাম, আমি তো এমন মানুষ না। তো এই জিনিসটা চিন্তা করার আগেই আমরা এই জিনিসটা বন্ধ করতে হবে। আমাদের কোনো ধরনের নেশা আমরা মানে এটা অ্যাপ্লাই করতে পারবো না। আমি ভুল করেছি, এটা এখন আমি বয়সের দোষে করেছি বা নিজের ইচ্ছায় করেছি সেটা আমি বলতে পারবো, কিন্তু আমি চাই না যে মানে কোনো মানুষ অন্তত আমাকে দেখে এই কাজগুলো করুক। আমি কেন বলছি, কারণ আমি ছোটখাটো আরো কয়েকটা ঘটনা বলি। যেমন হচ্ছে আমি পিল খাওয়ার পর যখন আমার সেন্স কাজ করতো না, তখন আমি মানে কি বলবো, যে একটু আগেই বললাম মানুষ আমাকে খারাপ বলতে পারে, বাট আমার এটা সত্যি আমার কোনো দোষ নেই। কারণ এখন আমার লজ্জা লাগে এগুলো চিন্তা করলে। আমি হচ্ছে এমন হতো যে মানে কোন একটা ছেলে দেখলাম, আমার কাছে মনে হচ্ছে যে ঠিক আছে সজল আমাকে টাইম দিচ্ছে না, আমি মানে ফল করতাম না, বাট ইচ্ছাকৃত ভাবে হচ্ছে আমি চেষ্টা করতাম তার উপর। আচ্ছা আমাকে একটু বলেন, মাইক্রোফোনটা একটু আপনার সামনে নিয়ে আসবেন এবং আমাকে একটু বলেন যে এই যে আপনার ব্যাপারটা আপনি আমাকে বললেন, জানালেন, আমাকে এইটা জাস্ট একটু বলেন, আপনি যাদের সাথে কথা বলতেন মানে ওই অবস্থাতেই তারা কি জানতো যে আপনার বিয়ে হয়েছে বা আপনার হাজবেন্ড আছে? হ্যাঁ, সবই জানতো, সবাই জানতো, তারপরেও তারাও কথা বলতো? আমি কারোর সাথে কখনো মিথ্যা বলি নাই। আচ্ছা, কিন্তু তারাও তারপরেও কথা বলতো, তাই তো? কথা বলতো, তারপরেও কথা বলতো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তারপর কন্টিনিউ করেন। তারপর হচ্ছে কি এরকম ব্যাপার হতো যে হচ্ছে ধরেন কারোর সাথে আমি কথা বলছি, কারো মানে ভয়েস আমার ভালো লাগছে, তো আমি চিন্তা করতাম কি যে আমি মন থেকে চাইতাম না, বাট আমার কাছে মনে হতো যে না আমি তার উপর ফল করব, তার সাথে আমি কথা বলবো, তার সাথে আমি কন্টিনিউ করব, বাট এটা আমার মানসিক ভাবে ইচ্ছা ছিল না, বাট এটা আমার পারিপার্শ্বিক বা এটা ভালো দিক কেউই নিত না, কোনোভাবে ভালোভাবে নিত না একটা মেয়ে হিসেবে, বাবার ফ্যামিলি হিসেবে। কিন্তু আমার সেই জিনিসটা মাথায় কাজ করতো না। আমার মনে হতো তো কি হয়েছে, এই যে একটা মানে ব্যাড ডিসিশন, তো কি হয়েছে, আমি করতেই পারি। আমার হাজবেন্ড আমাকে টাইম দিচ্ছে না, তো আমি করতেই পারি, বাট এটা তো ঠিক না। আচ্ছা, আমার হাজবেন্ড যখন আমাকে টাইম দিত না, তখন আমার উচিত ছিল যে হচ্ছে করেছি কয়েকবার, বাট তারপরও ভালো মতো উচিত ছিল যে হচ্ছে যেহেতু দুই ফ্যামিলিতে মানে মিউচুয়ালি বিয়েটা হয়েছে, তাকেও ডাকা আমাকেও ডাকা, দুজন একসাথে বসে আমার কি দোষ তার কি দোষ, আমি কি কি করেছি সে কি করে। আপনাদের এন্টায়ার এই ঝামেলার মধ্যে কি কখনো আপনার পরিবার বা তার পরিবার ইনভলভ হয়নি? হয়েছে। হওয়ার পরে হয়েছে কি আমি বলি, হওয়ার পরে হয়েছে কি সে এই যে আমি স্লিপিং পিল খেয়ে যে দোষগুলো করেছি সে এগুলোই আমাকে বলেছে। এর মধ্যে জাস্ট আমি ছোট্ট একটা ঘটনা বলতে চাই, যে ঘটনাই আসলে জানতে চাই। এই ঘটনাটার জন্য আমার জীবনের সবচেয়ে বড় ভুলটা হয়েছে। এটা কেউ মানে এটা আমি কেন বলতে চাচ্ছি, কারণ এই ঘটনাটা আজ পর্যন্ত কেউ জানে না, সবাই আমাকে অবিশ্বাস করেছে, এবং আমি এখানে বসে বলছি, এখানে তো অনেক মানুষের গল্প বলে গেছে, কিন্তু এটা আমি আমার জীবনের সবচেয়ে বড় সত্যি গল্পটা বলতে চাই। সেটা হচ্ছে যখন আমি এই যে স্লিপিং পিল খেয়ে আড্ডা দিতাম, তখন আড্ডা দিতে খুবই ভালো লাগতো। তো তালতলা মার্কেট তো চিনেন, সেখানে আড্ডা দিতাম। তো আড্ডা দেওয়ার পরে হচ্ছে মানে আমার এখন 26 বছর বয়স চলছে, তো তখন ওখানে 17 বছরের একটা ছেলে মোটামুটি বড়সড় দেখতে আমাকে আপু আপু বলে ডাকতো। তখন আমার একটা ফোন নষ্ট হয়ে গিয়েছিল, হ্যাঁ, তো সেই ফোন ঠিক করার উদ্দেশ্যে তার সাথে আমি একটু মার্কেটের ওই কর্নারে আসা যাওয়া করতাম তার সাথে আমি, ঠিক আছে। তো আপু আপু ডাকতে ডাকতে সে মোটামুটি আমার কয়েকটা ঘটনা শুনছে। শোনার পরে হচ্ছে আমার ছেলেকে নিয়ে তখন আমি বের হতাম, আমি একা বের হতাম না, হ্যাঁ, মানে ওকেও একটু ঘুরানোর চেষ্টা করতাম। তো একদিন হচ্ছে কি যে আমি যখন সজলের উপর প্রচুর মানে আমার হাজবেন্ডের উপর প্রচন্ড বিরক্ত, নামটা মেনশন না করেন, আচ্ছা, তার উপর অনেকেরই তো এরকম নাম থাকে, তো তার উপরে যেহেতু আমি প্রচন্ড বিরক্ত, আমি তখন নারায়ণগঞ্জ যেতেই চাইতাম না, মানে তার বাড়িতে আমি যেতেই চাইতাম না, এই অভিশপ্ত জীবনে আমি যেতেই চাইতাম না। কারণ হচ্ছে কি একটা এই যে বলে না মানে ম্যারিটাল রেপ একটা কথা আছে, এইটা আমি অনেক ফেস করেছি, যেটা আমার মন থেকে আসতো না সেটা আমি অনেক ফেস করেছি। এইটা আমার জীবনের সবচেয়ে বড় যন্ত্রণা। কারণ কিন্তু মিস তানিয়া, আমি আপনাকে একটু আবারও বলে রাখি, আপনি যে ধরনের স্টেটমেন্ট দিচ্ছেন এটা কিন্তু আমাদের ফেসবুক লাইভ, এমন কোন স্টেটমেন্ট আপনি এখন প্রচার করছেন বা বলছেন 6 মাস পরে আপনার রিয়ালাইজেশন আসতে পারে যেগুলো বলা কিন্তু ভুল। তো আপনি যেই শব্দগুলোকে ব্যবহার করছেন, কারণ এটা সোশ্যাল মিডিয়া এবং আমাদের এই প্ল্যাটফর্মের অনেক লিসনার্স আছেন, ভিউয়ার্স আছেন যারা এই মুহূর্তে দেখছেন, প্রায় 800-900 মানুষজন আমাদেরকে দেখছেন এই মুহূর্তে। তো
তাদের সবার একটাই চাওয়া থাকবে এবং আমারও চাওয়া থাকবে, এমন কোন শব্দ আপনি আপনার হাজবেন্ডকে নিয়ে বা আপনার পরিবারকে নিয়ে এখানে, কারণ এটা কিন্তু একটা বিশাল বড় জায়গা, বলবেন না যেটাতে পরবর্তীতে আপনি রিগ্রেট করেন। কিন্তু আমি কেন রিগ্রেট করব? এই সেম প্রবলেমটা অনেক নারী বলতেছে। আমি যদি এই কথাটা এখন মেনশন না করি, দেন মানুষ আমার কষ্টটা কি করে বুঝবে? এটাও তো একটা কথা। আমি যে কি পরিমাণ টর্চার হয়ে আসছি সেটা মানুষ কি করে বুঝবে? যেখানে আমার কোনো ভালোবাসা সে আমাকে দিতে পারেনি, আমাকে আদর করে দুটো ডাক দিতে পারেনি, হাত ধরে একটা কথা বলতে পারেনি, সেখানে সে আমাকে বিছানায় তো নিতে পারে না, পারে? এটা প্রত্যেকটা মেয়ে, অনেক মেয়ে এটা সাফার করে। এটা আমি রিগ্রেট জীবনেও করব না। আচ্ছা ঠিক আছে, তারপর আপনি আগে বলেন। ঠিক আছে, হ্যাঁ। তো এরপর হচ্ছে সে মানে এই টাইপের রিলেশনের পরে আচ্ছা আপনি আমাকে একটু গল্পটা একটু আমি আপনাকে একটু ধরিয়ে দিচ্ছি। বিষয়টা হচ্ছে যে আপনাদের মধ্যে ঝামেলা ছিল, দেন হচ্ছে আমরা ওই গল্পটা বাদ দিই, আপনি রিহাবে গেলেন, রিহাব থেকে আসলেন, আসার পর আপনার হাজবেন্ডের সাথে সবকিছু আপনার ঠিক ছিল, ওই যে বেবিটা হলো, এরপর আপনাদের বেবিটা হলো, ওই বেবি হওয়া পর্যন্ত আপনাদের সবকিছু ঠিকঠাক মতো চলছে, 1 বছর ঠিকঠাক মতো চলছে, 1 বছর ঠিকঠাক মতো চলছে। এর পরের থেকে ঝামেলাটা কোথা থেকে শুরু হয়েছে? ঝামেলাটা শাশুড়ি থেকে শুরু হয়েছে। হ্যাঁ, আমরা ওই গল্পটাই শুনতে চাচ্ছি। শাশুড়ি থেকে শুরু হয়েছে বলতে কিরকম সেটা, প্রথম যে গল্পটা সেটাই বলেন, যে ঘটনাটা হয়েছে। যেমন হচ্ছে, জাস্ট আমি ছোটখাটো একটা কথা বলি। ছোটখাটো না, আপনি আমাকে ইন ডিটেইলসে বলেন। সেটা হচ্ছে যে আমার শাশুড়ি বিষয়টা এমন ছিল, উনি শুনতে পারে, সেজন্য আমি কাউকে কষ্ট দিয়ে কথা বলতে চাই না, আবার যেটা সত্যি সেটা সত্যি, তাই না? আমার হচ্ছে শাশুড়ি হচ্ছে কি ব্যাপারটা ছিল যে আমি যে ওনার ছেলের সাথে সময় কাটাতাম সেটা উনি পছন্দ করতো না। কিন্তু কেন করতো না আমি তো জানতাম না, উনি আমার হাজবেন্ড, তাই না? ধরেন মঙ্গলবার ওর বন্ধ দিল, অফ ডে ছিল, তো ডে অফ এর দিন আমি তার সাথে সময় কিভাবে পছন্দ করতো না এটা আপনি কিভাবে বুঝলেন? এটা তো আপনার ভুল ধারণাও হতে পারে। না না, কখনোই না। একবার দুইবার ভুল ধারণা হতে পারে, বারবার না। সেটা বলছি আমি। যেমন ধরেন সে পুরো সপ্তাহে কখনোই আশেপাশে আসা যাওয়া করতো না, কখনো না। শুধুমাত্র ওর ডে অফ দিন আমরা দুজন যখন একসাথে কথা বলতাম, সে দরজার সামনে থেকে সরতো না। এটা হচ্ছে একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে, আমার ছোট দেবরের যখন বিয়ে হয় তখন হচ্ছে আমার যা যখন রান্না করতো, স্বাভাবিক আমরা মেয়েরা যখন রান্না বসাই সারাক্ষণ চুলার সামনে বসে থাকি না, তাই না? সে বাসায় আসতো, নতুন বিয়ে হয়েছে, তার হাজবেন্ডের সাথে একটু সময় কাটাতো, তো সে কি করতো কি আমার কাছে এসে এই ব্যাপারগুলা বলতো। মানুষ আমাকে হয়তো বা বলতে পারে আমি শাশুড়ি না, আমি বলতেছি, বাট এই জিনিসগুলো আমি ফেস করছি, আমি কি করব বলেন? যেমন আমাকে এসে বলতো কি, সারাক্ষণই কি হাজবেন্ডের সাথে শুয়ে থাকা লাগে? কেন একটা মানুষের কি নাই? আজব কথা, নতুন বিয়ে হয়েছে, ওই মেয়েটা কি করবে? তো তাকে বলা মানেটা তো আমাকেও বলা না। যখন সে তাকে বলতেছে, তো তখন কি আমি আমার হাজবেন্ডের সাথে ওই টাইমটা স্পেন্ড করতে পারি? আমি 1টা বছর আমার হাজবেন্ডের সাথে এমন হয়েছে যে ভাই বোনের মতো সম্পর্ক পালন করছি। তার সামনে আমি আমার হাজবেন্ড যদি আমাকে কানে কানে কিছু বলতে গেছে, আমি দূরে সরে গেছি। আবার হচ্ছে আমার হাজবেন্ড যদি কোনো কারণে আমাকে বকা দিত, উনি হচ্ছে অন্য রুমে যে হাসতো, খুশি হইতো। আমি যদি কোনোদিন কোনো একটা শাড়ি পরতাম, আমার হাজবেন্ড যদি বলতো মা দেখো কেমন লাগতেছে, তাকাইতো না। কেন, আমি কি করছি? এরপরে এরকম আরো ছোটখাটো অনেক ঘটনা গেছে। যাওয়ার পর হচ্ছে তারপর হচ্ছে ছেলেকে তো কি বলবো, আমার সাথে সারাদিন যা খুশি তাই করতো, যেমন ব্যবহার করার করতো। আচ্ছা একটা মিনিট, গুরু আমাদেরকে একটু ভিডিও কল দিয়েছেন, আমি একটু দেখি। অবস্থা খুবই খারাপ, বৃষ্টিতে কোমর পরিমাণ পানি, সমস্ত কিছু লক হয়ে পড়ে আছে, গাড়িতে রাস্তাঘাটে সমস্ত গাড়ি ব্লক, এদের সামনে আর এই হচ্ছে পেছনে। এখন আমি জানি যে তোর কোয়ালিটিতে তোকে ম্যানেজ করতে হবে, আমার সরি বলা ছাড়া কোনো উপায় নাই। লাস্ট 2 আওয়ার্স আমরা এই জায়গাতে দাঁড়ানো। গুরুকে আমি এত করে চাচ্ছিলাম, আমি গুরুকে পাচ্ছি না। আমাদের আজকের অতিথি তো আপনার সাথে আমি কারো ইন্টারভিউ নেব কিনা প্রমাণ করার জন্য যে আসলে 2 ঘন্টা গাড়িতে দাঁড়ানো। না আমি বুঝতে পেরেছি গুরু। আচ্ছা আমরা চলেন তাহলে কথা। আচ্ছা গুরু যেহেতু কথা শুনছেন, তাহলে এখন আমি আমার সাবজেক্ট গুলো বলি, যেন গুরু আমাকে কিছু পরামর্শ দিতে পারেন। হাজবেন্ডের ব্যাপারে তো অনেক বললাম, সেটা এখন আর কিছু বলে আর লাভ নেই, যেহেতু আমার মন উঠে গেছে, সেটা নিয়ে কিছু বলার নেই। আমার দোষটা আমি বলি, সেটা হচ্ছে যে শুধুমাত্র এই পিল জিনিসটা আমাকে একদম শেষ করে দিয়েছে, সত্যি কথা বলতে। যেটা এখনো আমার এমন একটা অবস্থা হয় যে আমি যে উঠে আসলাম, আমি সিঁড়ি দিয়ে 2বার পড়ে গেছি, আমি রাস্তায় যে কোনো সময় এমনিতেই পড়ে যাই, কথা ভুলে যাই,
এই জিনিসটা যে কতটা বাজে একটা জিনিস সেটা আমি এখন ফিল করি। এখন আমার এই জিনিসটা যে কত মানে কবে ঠিক হবে সেটা আমি জানি না। আর এই পিল খাওয়ার কারণে আমি অনেক ধরনের ভুল করেছি, যেমন আমি বললাম যে আমি হচ্ছে অনেক ছেলেদের সাথে কথা বলেছি, দেখা করেছি, তারপর হচ্ছে এরকম চিন্তা করেছি যে হচ্ছে ভয়েস ভালো লাগলো, আচ্ছা ঠিক আছে তার সাথে কথা বলি, হাজবেন্ড সময় দিচ্ছে না তো কি হয়েছে, কথা বলা শুরু করে দেই, এরকম একটা ব্যাপার। অথবা হচ্ছে যে এরকম কম হয়েছে, বাট বেশিরভাগ হয়েছে কি যে আমি আমার অনেক ফ্রেন্ড থাকবে, সবার সাথে আমি কন্ট্যাক্ট করব, আমি রাত 10টা-11টা পর্যন্ত আড্ডা দিব, বাসায় যা বলার বলুক, আই ডোন্ট কেয়ার, এরকম একটা অবস্থা আমার মধ্যে ছিল। তখন আমি এই জিনিসগুলো বুঝতাম না যে আমি একটা মেয়ে মানুষ, আমার আসলে এই কাজগুলো করা উচিত না, আমি এগুলো বুঝতাম না। তো এই যে আমি যে এই বাজে কাজগুলো করলাম, তারপর হচ্ছে যে আচ্ছা আমি গুরুকে এই ঘটনাটা একটু বলতে চাই, যেহেতু শুনতে চাচ্ছে। এটা আমার জীবনের সবচেয়ে বড়, বাকি যাই হোক ঝামেলা তো সবার জীবনেই ঘটে, সবকিছু বাদ দিয়ে আমি একটা ঘটনা শুধু বলতে চাই, যেই ঘটনার উপর ডিপেন্ড করে আমার হাজবেন্ড হচ্ছে আমাকে আর রাখতে চায়নি। সেটা খুব বড় একটা ভুল বোঝাবুঝি হয়েছে। সেটা হচ্ছে ওই যে 17 বছরের ছেলেটার যে কথাটা বললাম, সেই ছেলেটা আমাকে হচ্ছে পছন্দ করতো, ঠিক আছে, কিন্তু আমি তো তার থেকে অনেক বড়, আমি সেটা জানতে পারতাম না। তো একদিন আমি আমার ছেলেকে নিয়ে ওকে নিয়ে খুব ডিপ্রেস ছিলাম, সেদিন আবার আমার শ্বশুর বাড়ি চলে যাওয়ার কথা ছিল। তো যেহেতু ওখানে আমি যেতে চাইতাম না, তাই আমার মনটা খারাপ লাগতো, আমি হাতের ঝিল গেলাম ঘুরতে, যে 1 ঘন্টা ঘুরে আসি ভালো লাগবে। তো আমি হাতের ঝিল ঘুরতে যাওয়ার পরে হলো কি, আমার হাজবেন্ড আমাকে কল দিল। হ্যাঁ, এই ঘটনাটা একটু শোনেন কি হলো কাহিনী। আমার হাজবেন্ড আমাকে কল দিয়ে বলতেছে যে তুমি কোথায়। আমি বললাম, আমি নর্মালি বললাম যে তুমি তো 9টা বাজে আসবা, আমি তো এখন 7টা বাজে, আমি 8টার মধ্যে বাসায় চলে যাব, তারপর আমার জামা কাপড় সব গুছানো, আমি চলে যাব, এটা আমি বললাম তাকে। বাট সে আমার এই কথা শুনে সে করছে কি, আমি ওই যে আমার একটা ফ্রেন্ডের সাথে কথা বলতাম তার ব্যাপার নিয়ে, সে আমাকে অনেক পরামর্শ দিত যে কিভাবে চললে সংসারটা ভালো চলবে, বা সে রাগ করলে তুমি রাগ করো না, আমাকে অনেক বুঝ দিত। আমার একটা ফ্রেন্ড আছে, খুব ক্লোজ ফ্রেন্ড, সে হচ্ছে আমাকে এক কথায় মানে তার জন্যই আমি সংসারে এই মানে কি বলে মেইনটেইন যে ব্যাপারটা সেটা আমি করতে পারছি। সে আমাকে বলতো যে তুমি এসে বাসায় আসলে একটু গরমকাল একটু শরবত বানাই দিবা, সে যখন রাগ করবে তখন হচ্ছে ফেসবুকেরও যদি একটা কথা বলবা যে আপনি যা বলার বলেন, এরকম মানে খুব বুঝ দিত। তো তার কথাগুলো শুনে যখন আমি কিছুদিন চললাম, তখন দেখলাম যে সংসারটা ভালোই চলছে। তো ভাবলাম যে ঠিক আছে। এটা কি সেই 17 বছরের ছেলেটা? না, এটা আমার আরেকটা ফ্রেন্ড। হ্যাঁ, তো সে আমাকে এরকম বুদ্ধি দিত এবং সে কখনোই চাইতো না আমার সংসারটা ভাঙুক। তো শেষ টাইম যখন হচ্ছে আমি আমার বাসায় রাগারাগি করে বাসায় চলে আসি, সে আমার সাথে কন্ট্যাক্টটা বন্ধ করে দেয়, যে আমি তো তোমাকে কখনো এত বুদ্ধি দিলাম, আমি তো কখনো চাইনি তুমি বাসা ছেড়ে চলে আসো, তোমার একটা বাচ্চা আছে, তুমি সংসারটা নষ্ট করো না। কিন্তু আমার যে ফিলটা, আমি যে ওর সাথে থাকতে পারছি না, সেটা আমি ওকে বুঝাতে পারছিলাম না, কারণ একটা ছেলে মানুষ, স্বাভাবিক। তো সেটা যাই হোক, তো ওই যে 17 বছরের ছেলেটার সাথে আমি হাতের ঝিল ঘুরতে গেলাম, মানে একটু হাঁটলাম, এমন সময় আমার হাজবেন্ড আমাকে একটা কল দিছে। তো আমার হাজবেন্ডকে আমি আবার সত্যি কথা বলতে কি, ওই যে আমার ওই ফ্রেন্ডের সাথে ও কথা বলতে মানা করতো। কেন মানা করতো? কারণ ও সন্দেহ করতো যে ওই ছেলের সাথে আমার কিছু একটা আছে। কিন্তু আমি ওই ছেলের সাথে আমার কিছু নাই, কারণ ওই ছেলে আমার বাচ্চা আছে, কিছুই নেই আমার আসলে। মানে ওই ধরনের কোন রিলেশন, মানে পরকিয়া যেটাকে বলে, সেটা কখনো আমি কারোর সাথে করি নাই। এমনি কথা বলছি, দুষ্টামি করছি, অস্বীকার করব না, ভুল করছি, দেখা করছি, বাট এরকম কখনো করি নাই। তো সে সন্দেহ করতো, করার পরে আমাকে মানা করতো। তো সে যেহেতু কষ্ট পেত, সেজন্য আমি তাকে দিনে 1-2 বার কথা হলেও বলতাম না যে আমি কথা বলছি। তো সে করছে কি, সে সেটা বিশ্বাস না করে আমাকে যেদিন নিতে আসবে, ওই যে আমি হাতের ঝিল, সেদিন সে তার কোন একটা ফ্রেন্ডকে দিয়ে, আমার রবি নাম্বারটা তার কি বলে আইডি কার্ড দিয়ে খোলা ছিল, সে কোনোভাবে হচ্ছে কল লিস্ট বের করছে। কল লিস্ট বের করার পর দেখলো সেই ছেলের নাম্বার। তো সে আমাকে বললো কি, যে তুমি নাকি সেই ছেলের সাথে কথা বলো না, তাহলে আমার কাছে সবকিছুর প্রমাণ আছে। সে আমাকে নর্মালি বললেই পারতো যে আমার কাছে প্রমাণ আছে, তুমি তো মিথ্যা বললা কেন, তুমি সত্যি বললেই পারতা, তোমার ফ্রেন্ড তুমি কথা বলছো, কত কিছু নর্মালি বলা যায়, বা রাগ করলেও করতে পারতো, কথা না বলতে পারতো। বাট সে আমাকে মিথ্যা কথা বলতেছে, তোমার সাথে ওর অনেক ভিডিও আছে, আমি সব দেখছি, সবকিছু জানি। তখন আমার খুব কষ্ট লাগছে, আমি এমন কিছু তো আমি করিনি, তুমি আমাকে এমন কেন বলতেছো। তারপরে আমি তাকে জিজ্ঞেস করলাম যে তুমি তাহলে কি দেখছো, হ্যাঁ তুমি কি দেখছো এমন, সেটা আমাকে বলো, তারপর আমি আমার দোষ আমি কি শুধরাবো সেটা আমি বলতেছি, কি দেখছো, কথা বলা ছাড়া কি দেখছো। তারপরে আমি তাকে জিজ্ঞেস করছি তুমি কতক্ষণ কথা বলতে দেখছো তার সাথে, বলে হায়েস্ট 10 মিনিট। আমি বলছি একটা মানুষের সাথে যদি প্রেম হয়, কারোর সাথে কি কেউ 10 মিনিট কথা বলে? এরপর সে চুপ হয়ে গেছে। চুপ হয়ে যে সে আর কি বলবে, কথায় তর্কে পারতেছে না দেখে সে আমাকে কি বলে জানেন, সে আমাকে বলতেছে তোর বাসায় আমি এখন যাব, তোর বাসায় যে তোর ভাই বাবা মা যাকে পাবো সবাইকে আমি এখন খুন করব।
এই কথাটা শুনে আমার অনেক কষ্ট লাগছে। আমি ভাবছি যে এর আগে কতবার আমি বাসায় আমি মাইর খাইছি ওর জন্য, কেউ আমার কথা শুনে নাই আমাকে একটাবারও। আপনার বাসায় কেন উনি এত পপুলার, মানে আপনার বাসার সবাই কেন ওনাকে এত পছন্দ করে? যেটা আপনার কথা শুনে আমার মনে হলো যে আপনার বাসার সবাই তাকে খুব পছন্দ করে। এই যে ধরেন আপনি অফ এয়ারও এটা বলছিলেন যে উনি যার সাথেই কথা বলে, আপনার সমস্ত ফ্যামিলি মেম্বার, আপনার ফ্রেন্ডসদেরকে উনি এমন ভাবেই কথা বলে যে সবাই সেটা বিশ্বাস করে এবং সবাই ওনাকেই ভালো মনে করে এবং দোষটা আপনার ঘাড়েই আসে, এই ডিভোর্সের দোষটা। সেই ক্ষেত্রে ওনাকে ভালো দেখেন, 10টা মানুষ একটা মানুষকে ভালো বলে, তাকে তো সিঙ্গেল 2জন মানুষ খারাপ বলে খারাপ বানাতে পারবে না। কিন্তু সেই 2জন মানুষ সিঙ্গেল কে সেটাও তো দেখতে হবে, কারণ আপনি তার সাথে মানে দিনের পর দিন থাকছেন না। আপনি শুধু একদিন এটা কেন বুঝতে পারছেন না? আমার যে বোনরা যাদের জন্য সে করছে, 1 দিন 2 দিন 3 দিন করছে, তার সাথে আমি দিনের পর দিন থাকছি। তো আচ্ছা, এখন দেখেন আমরা একটু একটু করে শেষের দিকে চলে আসছি, গুরু যেহেতু অপেক্ষা করছে, আমি আপনাকে একটু বলে রাখি। তো এইটা আমি একটু শেষ করি, এই ঘটনাটা কেন ভুল বুঝাবুঝিটা হয়েছে তাড়াতাড়ি বলি আমি। সেটা হচ্ছে যে সে যখন আমাকে এই কথাটা বলছে আমার খুবই কষ্ট লাগছে। আমি তখন চিন্তা করছি ঠিক আছে এই শেষ, আমি আর তার কাছে কখনো যাব না। সে আমাকে এত বড় অবিশ্বাস করলো বা অবিশ্বাস মানে কথা বলছে ঠিক আছে, বাট সে আমাকে অন্যভাবেও করতে পারতো। সে খুন করবে এই কথাটা সে কেন বললো? না, এটা রাগের মাথায় সে বলতে পারে। আপনি যদি আপনার হাজবেন্ড আপনাকে সময় দিচ্ছে না, আমাকে বলার সুযোগ দেন, আমাকে ইন্টারাপ্ট করবেন না। আপনার হাজবেন্ড আপনাকে সময় দিচ্ছে না, এটার জন্য আপনি যদি অন্য কোনো ছেলের সাথে কথা বলতে পারেন, আপনি যদি একটা আসক্তিতে জড়িয়ে পড়তে পারেন, আমি আর শব্দটা ব্যবহার করতে চাচ্ছি না, তাহলে একজন মানুষ সে রেগে গিয়ে এই কথাটা মুখ ফুটে বলতেই পারে। না, রেগে গেলে অনেক সময় অনেক কথা বলি যে বাবা মাকে খুন করব। তো এই কথাটাতে আপনি কেন ওভার রিঅ্যাক্ট করছেন? আমি কেন ওভাররিয়েক্ট করছি? কারণ দেখেন, একটা মানুষের কি এরকম হতে পারে না যে বিয়ের পর তার কোনো ফ্রেন্ড থাকতে পারে? তার প্রতি তো আমার কোনো আসক্তি নেই, সে তো জাস্ট আমার ফ্রেন্ড। তার প্রতি তো আমার কোনো আসক্তি নেই। কিন্তু যেই এরকম ফ্রেন্ড বিয়ের পরে আপনি যে রাখছেন, যেই ফ্রেন্ডটা আসলে আপনার কনজুগাল লাইফে ঝামেলা করছে, বাট তখন তো ঝামেলা করতো না, সে মেনে নিত, তার কোনো প্রবলেম ছিল না। সে বলতো তোমার যদি ফ্রেন্ড থাকে তুমি ঘুরো। আর সে আমার যেহেতু ছোট ছিল, তাকে নিয়ে তার কোনো প্রবলেমও ছিল না। সেই জন্যই সে যদি আমাকে অনুমতি না দিত তাহলে আমি কখনোই ঘুরতাম না। সে আমাকে সেই ব্যাপারে কোনো দিন বাধা দেয়নি। তো সেজন্য আমি সেখানে গেলাম। যাওয়ার পর যেহেতু আমার ছেলে নিয়ে গেছে, আর কি বলবো বলেন। তো ছেলে নিয়ে যাওয়ার পর সে যখন এই কথা বললো, তো ওই মুহূর্তে ওই যে আমি ওষুধ খাওয়া, আমার মাথায় আর কিছু কাজ করলো না, রাগ করলো, মানে রাগ উঠলো। তখন আমি আমার ওই ফ্রেন্ডকে বললাম যে আমি আর বাসায় যাব না। তো ও তখন যেহেতু আমাকে পছন্দ করতো, সেজন্য ও বললো যে ঠিক আছে এক কাজ করি, তোমাকে আমি একটা জায়গায় রেখে আসতে পারি, তুমি সেখানে যে কয়দিন ইচ্ছা থাকতে পারো আমার গ্রামের বাড়িতে, কিন্তু আমার ঢাকায় আসতে হবে। ও আবার মাদ্রাসায় পড়ে, ঠিক আছে, ওর বাসা হচ্ছে সিরাজগঞ্জ। তো সে আমাকে বললো কি আমি তোমাকে সেখানে দিয়ে আসতে পারি, কিন্তু আমি ওখানে থাকতে পারবো না, ওখানে আমার চাচা চাচি থাকে, এই হচ্ছে কথা। তো আমি সে রাতে কিছু চিন্তা না করি ওষুধ খাওয়াচ্ছিলাম। কি বলবো, এই যে আমার দোষ, এটাই আমার দোষ। এটা কিন্তু আপনার দোষ না, এটা একটা অন্যায়। হ্যাঁ, অন্যায়। তো দোষ মানেই আপনার সাথে আপনার বাচ্চা ছিল এবং আপনি কিছু চিন্তা ভাবনা না করে আপনি চলে গেলেন। আপনি চিনেন না জানেন না এমন একটা ছেলের, এটা একটা বিশাল বড় অন্যায়। হ্যাঁ, তারপরে গল্পটা বলেন। তো সেই জন্য আমার বাচ্চাটা সাথে ছিল দেখি হয়তো বা আমি ওই সাহসটা পেয়েছিলাম যে আমার বাচ্চাটাকে নিয়ে আমি চলে যাই। বাচ্চা না থাকলে আমি এই কাজটা কখনো করতে পারতাম না। তো যাই হোক, তো আমি হচ্ছে তার সাথে চলে যাই। এটা আমার খুবই বড় একটা অন্যায় হয়েছে, ঠিক আছে, আমি কিচ্ছু চিন্তা করি নাই। তো চলে যাওয়ার পরে তার চাচা হচ্ছে না জেনেই, মানে বিষয়টা না জেনেই তার চাচা মনে করছে যে ওই ছেলের সাথে আমার বিয়ে হয়েছে, এটা তারা মনে করছে। মনে করে অনেক চিল্লাপাল্লা করে আমার ফ্যামিলিকে ফোন দেয়াইছে। ফোন দেওয়ানোর পরে এই যে আমার যে একটা রাগ যে আমি ওর সাথে আর যাব না, কিন্তু মানুষ মনে করতেছে যে ওই 17 বছরের ছেলের সাথে আমার রিলেশন, সেই জন্য আমি ওই বাড়ি থেকে আসতে চাচ্ছি না। কিন্তু বিষয়টা মোটেও এমন ছিল না। ও অনেক ছোট, আমি কিভাবে ওকে পছন্দ করব? তো আমার হাজবেন্ড তখন কোনো না কোনো ভাবে, আমার মা আমার হাজবেন্ড সিরাজগঞ্জ গিয়ে আমাকে নিয়ে আসছে। নিয়ে আসার পরে অনেক কিছু জিজ্ঞাসা করছে, আমি অনেক কান্নাকাটি করছি, কিন্তু সবাই মনে করছে আমি ওই ছেলের জন্য কান্নাকাটি করছি, অথচ না, আমি ওর সাথে থাকতে চাইতাম না দেখে কান্নাকাটিটা করছি। আমার খুব কষ্ট হচ্ছিল, আমার মনে হচ্ছিল যে আমি ওর সাথে থাকতে পারবোই না। মানে ও যে ব্যবহারগুলো আমার সাথে দিনের পর দিন, এই যে কত বছর, 13টা বছর আমাকে কষ্ট দিয়েছে, 13টা বছর। আচ্ছা, কষ্ট দিয়েছে এই জায়গাটাতে আপনি আমাকে একটু ক্লিয়ার করেন, আমাদের অডিয়েন্সদেরকে বা ভিউয়ার্সদেরকেও ক্লিয়ার করেন এক্স্যাক্টলি কি কষ্ট দিয়েছে, এক্সেপ্ট আপনাকে টাইম দেয়া বাদ দিয়ে। এক্সেপ্ট টাইম দিয়ে বাদ দিয়ে ও আমার গায়ে হাত তুলতো, ও জিনিসপত্র ভাঙতো এবং ও খুব বাজেভাবে কথা বলতো।
তারপর হচ্ছে অযৌক্তিক অনেক কথা বলতো। এরপর হচ্ছে এই যেমন অযৌক্তিক কথা বলাটা কোনো দোষ না, এটা দুটা মানুষ যখন একই ছাদের নিচে থাকে তখন এরকম অনেক অযৌক্তিক কথা আসে, অনেক কিছু আসে। গায়ে হাত দেওয়াটা এটা আমরা একটা প্রবলেম হিসেবে, এবং শুধু গায়ে হাত দেয়া না, এমন ভাবে গায়ে হাত দিত যা বলার মতো না। আইনগত ভাবেও কি বলেন, আমার গায়ে আমি যদি কোনো দোষ করি, আমার মা বলছে যে আমার মেয়ে যদি কোনো দোষ করে আমার কাছে দিয়ে যাবে, আমার মেয়ের গায়ে হাত তুলবা না, বাট সে আমাকে এমন ভাবে মারতো যা বলার মতো না। তো সেই থেকেই আমার হচ্ছে ওই রাগটা জন্ম নিছে যে আমি যাই করি তুমি আমাকে মারতেছো কেন, তাও আবার যেটা পাচ্ছে সেটা দিয়ে। এই যে ডিভোর্সের আগের দিন, এটা বিশ্বাস করবেন না, সে আমার বাসার 2টা ঝাড়ু ভাঙছে আমার গায়ে মেরে, 2টা পাখা ভাঙছে, 3টা মগ ভাঙছে আমার গায়ে মেরে, সেটা আমার বাড়িতে বসে। আমার যদি কোনো দোষে, আমি যত বড় ধরেন আমি কথার কথা, আমি একটা প্রস্টিটিউট, কথার কথা, সেটা আমার ফ্যামিলি আছে, আমার চাচা আছে, বাবা আছে, মা আছে, তাদের কাছে তুমি বিচার দাও, তারা বিচার না করলে তুমি করো। কিন্তু আইনগতভাবে যতক্ষণ একজন পুরুষ আপনার হাজবেন্ড আছে, আপনার সাথে তার বৈবাহিক সম্পর্ক আছে, এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই আপনি চিন্তা করেন কিংবা লিগালি যদি চিন্তা করেন, আপনার হাজবেন্ড কিন্তু আপনার গার্জিয়ান। সো আপনার হাজবেন্ড এই ব্যাপারে অ্যাকশন নিতে পারে। যদি আপনাদের ডিভোর্সটা হয়ে যায়, আপনাদের সেপারেশন চলে আসে, আপনারা দুজনেই সেপারেটেড, সেক্ষেত্রে আপনি যেটা বললেন যে আপনার ফ্যামিলি আছে, আপনার বাবা মা আছে, তাদের কাছে এই প্রশ্নটা করা যেতে পারে। আর বাকি রইল, আপনি বললেন যে আমার বাবা মাকে না বলে আমাকে কেন গায়ে হাত তোলা হচ্ছে, সেই ক্ষেত্রে ওই যে বললাম কিছু ক্ষেত্রে আপনার হাজবেন্ডও আপনার গার্জিয়ান, এটা করতে পারে। তবে এক্সেস এই যে গায়ে হাত তোলার এই ব্যাপারটা, এটাকে কখনো কিন্তু আমরা মানে আমি একটা মাস, বিশ্বাস করবেন না আপু, আমি একটা মাস গোসল করতে পারিনি, আমার গায়ে এমন ভাবে হাত তুলেছে। কিন্তু এখানে আমাদের লিসনারদের একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনি নিজেই বলছিলেন আপনি একদিকে অ্যাডিক্টেড ছিলেন, তো একজন অ্যাডিক্টেড ওয়াইফের ব্যাপারে আপনি যেটা বললেন যে আপনার আস্তে আস্তে মায়াটা উঠে গেছে, এটা আমার কথা না, এটা আমাদের লিসনারদের কথা। আমি আপনাকে আগেও বলেছি, এখনো বলি, আমাদের লিসনারদের ওইটুকু বোঝার ক্ষমতা আছে যে কোথায় আসলে ভালো হচ্ছে, কোথায় গেস্টের ভুল, কোথায় গেস্টের ভুল না। তো আপনি যেটা বললেন যে আপনার মায়াটা উঠে গেছে কেন, কারণ আপনার হাজবেন্ড আপনাকে সময় দিত না, আপনাকে আরো অনেক কিছু। তাহলে আপনার হাজবেন্ডের কি করে আপনার ব্যাপারে ওই ভালোবাসাটা থাকে, যিনি দেখতে পাচ্ছেন যে আপনি অজস্র ছেলেদের সাথে কথা বলছেন, তারপর হচ্ছে আপনার এই অ্যাডিকশনের ব্যাপারটা আছে, তো সেটা কি সে, মানে সে যেহেতু আমাকে 4.5 বছর মানে আমাকে দেখে বিয়ে করছে, তাই না, আপনাদের রিলেশনশিপ ছিল, তো সে সেই ভালোবাসাটা থেকে কি সে আমাকে একটাবারও ঠিক করতে পারেনি? আচ্ছা, মানে আপনি চাচ্ছেন যে আপনার হাজবেন্ড আপনার কষ্টের কথাগুলো, আমি তাকে অনেকবার বুঝাইছি এরকম যে দেখো আমি চাই না এই পিলটা খেতে, তুমি হচ্ছে আমাকে আগের মতো অত সময় না দিলেও কিছুটা সময় দাও, আমার আর পিল খাওয়ার প্রয়োজন পড়বে না, আমার অন্য কিছুর প্রয়োজন পড়বে না। এই কথাটা আমি ওকে অনেকবার বলছি, বাট 2 দিন ভালো থাকছে, তারপর আবার সেম হয়ে গেছে। আচ্ছা, উনি কি করতেন, কখন বাসায় আসতেন, কখন বাসা থেকে যেতেন? উনি হচ্ছে 11টা বাজে ধরেন বাসায় আসতেন, 11:30টার মধ্যে কোনো রকম খাওয়া দাওয়া করি বাড়ির নিচে চলে যেতেন, ওই যে বাসার নিচে দোকানদার, ওনার সাথে হচ্ছে কি বলবো আড্ডা দিতেন। আড্ডা দিতে দিতে রাত 3টা, 3:30, 4টা বেজে যেত, তারপরে আসতো বাসায়। আমি কতক্ষণ না ঘুমায় থাকবো। এবং আরো কি করতো শুনেন, ওই খেয়ে এসে মানে সারা রাত সে কি বলতো না বলতো আমি জানি না, সে আমাকে জাগায় রাখতো, আমি ঘুমে পড়ে যেতাম। এটা কত বড় মানসিক অত্যাচার আপনি চিন্তা করেন। আমি ঘুমে পড়ে যেতাম। একবার আমি ঘুমায় গেছি, মানে শীতের দিন ছিল, কাঁথা মাথায় দিয়ে ঘুমায় গেছি। আমি কেন ঘুমায় গেলাম, আমার কাঁথা সরায় আমার গালের মধ্যে এমন জোরে একটা চটকনা মারছে যে মানে আমি কেন হচ্ছে ঘুমায় গেলাম। তো রাত 4টা বাজে, আমি কতক্ষণ ওয়েট করব? এগুলো কেমন ব্যবহার তাহলে বলেন? এরকম ছোট 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 অনেক ব্যবহার আছে যেটা হচ্ছে আর মেনে নেওয়া যাচ্ছিল না, সেটা সত্যি কথা। আপনার কথা শুনে বোঝা যাচ্ছে। কিন্তু আপনাদের একটা বাচ্চা আছে, এখন আপনার বাচ্চার বয়স হচ্ছে 5 বছর। তো আপনি একজন মা হিসেবে আপনি কি চেষ্টা করলে পারতেন না ওই জায়গাটা আরেকটু কনসিডার করতে, নিজেকে শুধরে ফেলতে? বিকজ আপনি যাই করেছেন বিয়ের আগে, সেটার একটা ব্যাপার ছিল। বিয়ের আগে করেছেন, আপনার জীবনের দায়িত্ব আপনার নিজের, আপনি যা খুশি তাই করেছেন। বাট যখন একটা মানুষ দুনিয়াতে আসলো আপনাদের দ্বারা, তখনও কেন আপনি এই অ্যাডিকশনে বা অন্য কারোর সাথে জড়িয়ে যাওয়া, কথা বলা, আপু এই ব্যাপারগুলোতে আপনি কেন? 2টা বছর, এই যে বাবু হওয়ার পর 2টা বছর আমার ফ্যামিলি, আত্মীয় স্বজন সবাই জানে যে আমি এরপর আর কিচ্ছু করিনি। এরপর আমি টোটালি ফ্যামিলির দিকে মনোযোগ দিয়েছিলাম, টোটালি। মানে এটা শুধু আমি মুখে বললে আপনি বিশ্বাস করবেন না, মানে টোটালি সবকিছু ছেড়ে দিয়ে আমি শুধু সংসার করেছি, শুধু। এবং আমার শাশুড়ির যে সমস্যাগুলো ছিল সেগুলো মেনে নিয়েছি, ননদ দেবর সবকিছু মেনে নিয়েছি 2 বছর, বাট তারপরও সে চেঞ্জ হতে পারেনি।
আচ্ছা, একটা কমেন্ট পড়ি। সঞ্জিত খান রানা লিখেছেন, আপু আমার কমেন্টটা না পড়লে আজকে আমি শেষ। আমার গার্লফ্রেন্ডের নাম রুবাই, এই শোটা তার ভীষণ প্রিয়, প্রতিদিন শোনে, অ্যান্ড্রয়েড ফোন নেই বিধায় কমেন্ট করতে পারে না। কমেন্টটা পড়ে দিলে অনেক খুশি হবে। হ্যালো রুবাই, কেমন আছেন আপনি? অনেক ধন্যবাদ আমাদেরকে শুনবার জন্য। আর চিন্তা করেন আপনি কত লাকি যে আপনার এরকম একটা বয়ফ্রেন্ড আছে। আপনার কমেন্টটাও সে করে দিল। আচ্ছা, ডিভোর্সের ঘটনাটা এখন একটু বলবো? হ্যাঁ, একটু ছোট করে বলতে হবে, আমরা একদম শেষের দিকে। হ্যাঁ, এখন কথা হচ্ছে কি, ওই যে 17 বছর ছেলেটা আমাকে পছন্দ করতো না, আমাকে যখন তার কাছ থেকে নিয়ে আসছে, ঠিক আছে, সে আমাকে কোনোভাবে আসতে দিবে না। বাট আমার ধারণা হচ্ছে যে আমি যাব না, কারণ আমি সজলের সাথে থাকবো না, এটা হচ্ছে আমার না করি আমরা। আচ্ছা, মানে আমি ওর সাথে, আমার হাজবেন্ডের সাথে আমি থাকবো না, সেটা হচ্ছে আমার কথা। বাট সবাই ওটাই ভেবে নিয়েছে যে ওর সাথে আমার সম্পর্ক। যাই হোক, এরপর ওই ছেলে রাগের চোটে কি করছে, মানুষ রাগের চোটে কত কিছু করতে পারে, তাই না? ওই ছেলে করছে কি, এই যে ডিভোর্সের কয়েকদিন আগে আমার হাজবেন্ডের নাম্বার জোগাড় করে আমার হাজবেন্ডকে সে এমন কিছু কথা বলছে যেটা তার সাথে আমার কোনোদিনও ঘটে নাই, কোনোদিনও ঘটে নাই। এমন কিছু কথা বলছে যেটা হচ্ছে সে আমার হাজবেন্ড টোটালি বিশ্বাস করছে। আমার হাজবেন্ড এত একটা মানে বুদ্ধিমান একটা লোক, মানে কিভাবে বুঝাবো, সবাই জানে সে কিভাবে ওই ছোট একটা ছেলের কথা বিশ্বাস করলো, আমি সেটা জানি না। সে ওই কথার উপরে ভিত্তি করে সে বলল যে আমি তাকে, মানে ফ্যামিলির সবাই বলল যা হইছে হইছে, এখন তুমি মাফ চাও। আমি আমার মনের অজান্তে, নিজের মানে ইচ্ছা না থাকা সত্ত্বেও তার কাছে আমি পায়ে ধরে মাফ চাইলাম যে দেখো যা হইছে, আমি এখন যেহেতু এখন শুধরাই গেছি, আগে যা হইছে আমাকে মাফ করে দাও, আমি নতুন করে সংসার করতে চাই। সে আমাকে তখন একটাই উত্তর দিছে যে তোমাকে যদি মাফ করতে হয় তাহলে আমার মাথার যে ব্রেন আছে, কোনো সাইকোলজিস্টের কাছে গিয়ে সেই ব্রেনটা চেঞ্জ করে আনতে হবে, দেন তোমাকে আমি একসেপ্ট করতে পারবো। এর উপরে আর কোনো কথা থাকতে পারে? এরপর আমার চাচা তাকে বলছে, সজল তুমি যদি ডিভোর্সই দিতে চাও এখন দিও না, তুমি দরকার হলে 6 মাস 1 বছর আলাদা থাকো, এরপর যদি তোমার মনে হয় তুমি ডিভোর্স দিতে চাও তুমি দিতে পারো, ঠিক আছে। কিন্তু সে সেটা মানতে রাজি ছিল না। তার কথা হচ্ছে যে সে আমাকে বলতে সরাসরি বলতেছে, আপনারা কি বোঝাতে চান, আপনাদের মেয়ে ডিভোর্স দিবে না, তার মানে কি পরে মামলা করে আমার কাছ থেকে কাবিনের টাকা নিবেন, এরকম। মানে খুব বাজে ব্যবহার করছে আমার ফ্যামিলির সাথে, যেটা করার কথা না। এত বছরের সম্পর্ক, তো সবাই ওর উপরে রাগ হয়ে গেছে, টাকা পয়সা নিয়ে অনেক খোটা দিছে আমার ফ্যামিলিকে। তাই আমার ফ্যামিলি এখন সবাই ওর উপর রাগ যে সজল মানে সরি মানে আমার হাজবেন্ড এরকম তো করার কথা না। যত যাই হোক, মানে আমি দোষ করছি, আমাকে বকছে, আমাকে মারছে পর্যন্ত, সবার সামনে কেউ আটকায় নাই, এমন ভাবে মারছে, তো সেটা আমার সাথে পর্যন্ত থাকুক, বাকিদের জন্য কি করছে সেটা বলার তো কোনো দরকার নাই। সেই জন্য সবাই এখন চাচ্ছে না যে আমি আর তার কাছে যাই, আর আমিও মন থেকে এখন এই জিনিসটা আর চাচ্ছি না। এখন এইটা বাদ, ডিভোর্সের সাবজেক্টটা বাদ, এখন জাস্ট আমি 2টা মিনিট সবার উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে আমার কাছে মনে হয় আমরা একটু দেখি, আপনার হাজবেন্ডকে সবাই কলে আনতে বলেছে, কিন্তু এই কাজটা আসলে এখন গুরু যেহেতু নেই, এবং গুরুকে ছাড়া এই কাজটা আমরাও আসলে চাচ্ছি না, কিন্তু আমরা সবসময় বলি যে আমরা হচ্ছে গিয়ে দুটো পক্ষই খোলা রাখি আপনাদের জন্য। ওনার হাজবেন্ড যদি এই আয়োজন দেখে থাকেন তাহলে ওনার হাজবেন্ডকেও রিকোয়েস্ট করা হবে যে আপনিও চাইলে আমাদের এই প্ল্যাটফর্মে এসে গল্প বলতে পারেন, আপনার জায়গাটা ক্লিয়ার করতে পারেন, যেহেতু আমাদের মানে মিথ্যা ডিটেক্ট করার কোনো মেশিন নেই। এই যেমন আপু আমি একটু আটকাই, সেটা হচ্ছে যে এই যে আমি বললাম যে আমি ছেলেদের সাথে কথা বলছি, এই ঘুমের ওষুধ খেয়ে দেখা করছি, এটা করছি সেটা করছি, তার সে যদি বলে সে এইটাই সবার কাছে বলে, যেমন আপনি যখন জিজ্ঞেস করবেন, কেউ যখন জিজ্ঞেস করে সে এইটাই বলে যে হচ্ছে বারবার হচ্ছে ছেলে নিয়ে ঘটনা হয়েছে বা মেয়ে নিয়ে বা ফ্রেন্ড নিয়ে ঘটনা হয়েছে, তার ঘটনা এই একটাই। কিন্তু আমার কেন এত ফ্রেন্ডের প্রয়োজন হবে যদি সে তার সাথে আমার এত বছরের একটা রিলেশনের পর বিয়ে হয়েছে? কেন না, এই জায়গাটাতে তো আমি বলতে পারি, আমি যেহেতু একজন থার্ড পার্টি হয়ে আপনার গল্প শুনছি, যেহেতু গুরু নেই তাই গুরু বাদে আসলে আমি কোনো ডিসিশনে যেতে চাই না, বা ডিসিশন দেওয়ার মতো এখতিয়ারটাও আমার নেই। কিন্তু তারপরেও আমি থার্ড পার্টি হয়েই আমার কাছে এটা মনে হচ্ছে যে আপনারা দুজনেই কিন্তু খুবই অল্প বয়স। তো আপনার যদি এই অল্প বয়সে আপনি অন্য কোথাও যে ভুল করতে পারেন, আপনার হাজবেন্ডেরও ওই বয়সটাতে খেলাধুলা করা বা তার বন্ধুদের সাথে আড্ডা দেয়া, কিন্তু ওই বয়সটাতে সে কিন্তু দেখেন একটা পুরো পরিবারের ভার সামলাচ্ছে। তো ওনার নিজের যে একটা রিক্রিয়েশন আছে সেটাই বা উনি কোথায় পাবে? এই যে মানুষের সাথে কথা বলা, আড্ডা দেয়া, এটা একটা রিক্রিয়েশনের মতো কাজ করেছে তার ক্ষেত্রে, যদি আমি থার্ড পার্টি হিসেবে বলতে চাই। তাহলে আমার কি হবে সেটা বলেন? আমি যে এত ছোট বছরে বিয়ে করলাম, সে তো শুধুমাত্র তার ফ্রেন্ড সার্কেল সামলাইছে, আর তার যে বাবা মানে তার যে মা। আমাকে এতটুকু বলেন যে আপনাকে কি কোনোভাবে সে কোনো আর্থিক কষ্ট দিয়েছে? আপনি একটা কিছু চেয়েছেন সেটা ফুলফিল করেনি, ব্যাপারটা কি এরকম? ব্যাপারটা এরকম বলতে কি, সে আমাকে হচ্ছে মানে মানুষ বিয়ের সময় কি চায়,
ওই ধরনের কোনো কিছুই সে আমাকে হচ্ছে শুধুমাত্র ওই জৈবিক মানে কি বলে এটাকে কি বলে আমি বুঝতে পারছি না, মানে জামা কাপড় বা হচ্ছে এছাড়া কোনো কিছুই সে আমাকে ওভাবে প্রোভাইড করেনি। ঠিক আছে, আর হচ্ছে যে মানে তার মা যেহেতু যাই বলতো আমি কখনো প্রতিবাদ করতে দিতাম না। বুঝতে পেরেছি আমি। আচ্ছা, আজকে একসাথে দুজনকে লাইভে আনা উচিত ছিল। অতিথির সাথে কি কথা বলা যাবে? অতিথির সাথে এখন কথা বলা যাবে না, তার হাজবেন্ডের আগে পরে আনতে হবে, তারপরে দুজনের সাথে সমুদ্র করে কথা শুনতে হবে, তা না হলে জীবনের সমস্যার সমাধান হবে না। আচ্ছা, আমাদের গুরু কল দিয়েছেন, আমরা একটু গুরু ফোনটা রিসিভ করি। জি গুরু, জি গুরু, আপনি লাইভে আছেন। শান্ত, আমার প্রথম যেটা অবজারভেশন, আমি অপরা উইনফ্রের অনেক বেশি ভক্ত। শান্ত, জি, অপরা উইনফ্রে হচ্ছে সি ইজ দ্য ফার্স্ট বিলিয়নিয়ার এবং ব্ল্যাক উইমেন যে মানুষটার উপস্থাপনা দেখে আমি উপস্থাপনা যে একটা চমৎকার সুন্দর আর্ট, আমি এটার কাছ থেকে দেখতে এবং বুঝতে শিখেছি। অপরা খুব প্রায়শই এই কথা বলতেন তা অপরা শোতে, যে মানুষ এত ভরসা করে আমাদেরকে, এত ভালোবাসে যে তাদের ড্রয়িং রুম, কিচেন, ডাইনিং অনায়াসে আমাদের সাথে শেয়ার করে। এই মেয়েটি যখন কথাগুলো বলতেছিল, শান্ত, তুই কি চিন্তা করতে পারিস যে আমাদের পৃথিবীর কথা বাদিয়ে দে, বাংলাদেশ জাতি হিসেবে অনেক বেশি বিচারিত আমাদের মধ্যে, আমাদের পরতে পরতে নোংরামি, দুর্নীতিতে ভরা, ঠাসা, কিন্তু কেউ কি সাহস করে লক্ষ মানুষের সামনে কথাগুলো বলার? না গুরু, আমি এটা ভাবতেছিলাম যে একটা মেয়ে, ওই ট্যাবু কিন্তু এই সমাজ এখনো ভাঙতে পারেনি, সেই জায়গাতে একটা মেয়ে বলতেছে যে আমি অ্যাডিক্টেড হয়ে গেছি, হোয়াট শুড আই ডু? আমি একটা ছেলের সাথে এভাবে কানেক্টেড হয়েছি, বা আমি ফ্রিকোয়েন্টলি ভাবে বের হয়ে যেতাম বা কথা বলতাম, বা কারো কণ্ঠস্বর শুনলে আমার ভাল লাগে, এর মধ্যে কি লাভগুলো পড়ে নাকি? লাভগুলোর কণ্ঠস্বর কিন্তু ভালো, চল আকাশ দেখি। সো এই যে ঘটনাগুলো অনায়াসে বলতেছে মেয়েটি, যে সমাজ একটা মেয়েকে পারমিট করেনি যে নর্মালি তাকে চলাফেরা করার জন্য, সেই সমাজকে বৃদ্ধাঙ্গুলি দেখে যে মেয়েটি সাহস করে কথাগুলো বলতেছে, আর আমি অবাক হচ্ছি। শান্ত, তোরও অবাক হওয়া উচিত এবং সেই সাথে কৃতজ্ঞ থাকা উচিত যে মানুষগুলো কি পরিমাণ ভরসা করে ভালোবাসার বাংলাদেশের ক্যানভাসকে এবং ঢাকা এফএম কে, যে কারণে কত অনায়াসে ভেতরে কথাগুলো এভাবে বলতে পারে। সে অ্যাডিকশনের কথা বললো, সে তার এই ধরনের ভুলের কথাগুলো অনায়াসে বললো, সেই জিনিসটা আমাকে দারুণ ভাবে প্রভাবিত করেছে। এটা তো সত্যি, এটা মেলানোর জন্য 2-4 বা অনেক বড় মানে রকেট সায়েন্টিস্ট হওয়ার কোনো সুযোগ নাই। মেয়েটি ভুল করেছে। প্রথম কথা হচ্ছে অ্যাডিকশন কোনোভাবেই হওয়া উচিত ছিল না। এট দ্য সেম টাইম ও যেভাবে বিভিন্ন সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়েছে, যেটা প্রেমময় সম্পর্ক না, ঠিক আছে, কিন্তু একজন প্রেমময় স্বামী যদি থাকে, সে যদি খুব পজিটিভ হয় তার বইয়ের প্রশ্নে, তার ভালোবাসার মানুষের প্রশ্নে, নিঃসন্দেহাতীত ভাবে তার এই জিনিসগুলোকে ভালো লাগবে না এবং ডেফিনেটলি এই জিনিসগুলো তার কষ্টের কারণ হবে। এবং ছেলেটির মধ্যে মনে হয় সে অভিমানগুলো খুব বেশি মাত্রায় কাজ করতো। যেমন কোন ওরসে জন্ম দিয়েছেন আপনাদের সন্তানকে, যে আমার সাথে এই ধরনের বিট্রে করতেছে, আমার সন্তানের মা হওয়ার পরেও সেই ধরনের বিহেভ করতেছে, আপনার কারণ আপনাদের সন্তানকে কন্ট্রোল করতে পারেন না। সেজন্য মনে হয় প্রায়শই বলতো যে আমি তোমার বাবা মাকে খুন করে ফেলবো, যেটার জন্য তার বড় বেশি কষ্ট হয়েছিল এই কথাগুলো শুনলে, মেয়েটি যে কথাটা বলছিল। বাট ওর নাম কি রে? তানিয়া গুরু। তানিয়া, ভালো থাকিস, তোকে তুই বলে সম্বোধন করতে মন চাচ্ছে। আমি পরজন্মে বিশ্বাস করি না, যেহেতু আমি মুসলিম, বাট পরজন্ম হলে তুই তানিয়ার জায়গায় তানি হিসেবে আসিস, যাতে দেশের বন্ধু হিসেবে তুই আমার সাথে ঘুরতে পারিস। আমি তোর সাথে ঘুরতে পছন্দ করবো, বিং এ ফ্রেন্ড। পরজন্ম বলে কিছু নাই, পরজন্ম থাকলে আমি বলতাম যে ছেলে হয়ে আয় একবার। গুরু, আমি আরেকটা কথা আপনাকে একটু বলতে চাই, সেটা হচ্ছে যে আমি তোর এইসব বাকি ডিটেল কথাগুলো আমি আসলে সেই শুনবো। আমি এখনো কিন্তু যুদ্ধের মধ্যে আছি। আমাদের 5 ঘন্টা আগে যুদ্ধ শুরু হয়েছিল 10টার সময়, এখনো রাস্তা ফাঁকা না। দিস ইজ সো ফরচুনেট টু সি যে ওয়ার্ল্ডে এরকম একটা ট্রাফিক শহর আছে ঢাকা, জাদুর শহর ঢাকা, প্রাণীর শহর ঢাকা, যে 6 ঘন্টাতে ট্রাফিক ক্লিয়ার হয় না, রাত 1টা বাজতে চললো অলমোস্ট। শান্তি চাইলে কিন্তু ভিডিও কল করে এখনো দেখতে পারিস এক্স্যাক্টলি ওই জায়গায়। I trust you গুরু। আমি ওই জায়গায় দাঁড়ায় আছি। সো উই আর রিয়েলি প্রাউড অফ আওয়ার কান্ট্রি, কারণ প্রচুর উন্নয়ন, স্পেশালি দ্য মেগা প্রজেক্ট লাইক পদ্মা ব্রিজ, like elevator express, like metro rail, but it's really not functioning in the real world, যে কারণে 6 ঘন্টা লাগতেছে। একটু বৃষ্টি হলে 2 ঘন্টা বা 3 ঘন্টা বৃষ্টির কারণে 6 ঘন্টা ধরে বসে আছে। অন্য কিছু বাদই দে, তোর লাভগুরুর কিডনি ব্লাস্ট হয়ে যেত, এরকম একটা সিচুয়েশনের মধ্যে আছি। So this is all about, তো আমাদের এই দেশ বদলে যাক,
সত্যিকার উন্নতি কাছ থেকে মানুষ দেখুক। আর আমি কেন, আমরা সবাই সময় মতো বাড়িতে ফিরি অথবা কাজে ফিরি, যাতে করে আমি যেমন রুবরু হতে পারিনি আমার আজকের ভিউয়ারদের সাথে, আমার লিসেনারদের সাথে। তানিয়া গুরু, আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। গুরু, আমি জাস্ট 2টা মিনিট। তানিয়া জান আমার তুই ফ্রেন্ড, আমি তো বললাম যে ছেলে হয়ে জন্ম নিলে আমি তো ডেফিনেটলি ফ্রেন্ড হইতাম। সো প্লিজ, তুই ভুল করেছিস, অ্যাবসলিউটলি মিস্টেক, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। গুরু প্লিজ আমার একটা কথা একটু শুনেন। আমি জাস্ট 2টা মিনিট একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে তোর জন্য সময়, আমি তোর পুরো কথা শুনেছি এতক্ষণ। আচ্ছা গুরু, একটা কথা, আমি গাড়িও চালাইনি, আমাকে আরেকজনে লাঠি পিটা করতো যারা পেছনে ছিল গাড়ি সিরিয়ালে, আমি গাড়িটাকে সাইড করে দিয়ে তোর কথা শুনতেছি। ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ। 1 মিনিট টাইম ফর ইউ। আচ্ছা ওকে, আচ্ছা আমি তাড়াতাড়ি বলছি। সেটা হচ্ছে গুরু, মানে প্রবলেমটা হচ্ছে কি, ওই ওষুধটা খাওয়ার পরে এই যে আপনি বললেন যে কথা বলা, আসলে শুধু কথা বলা বিষয়টা হতো না, হতো কি জানেন, মানে আমি এই জিনিসটা খুব বড় ভুল করেছি। সেটা হচ্ছে যে মানে আমি যার সাথে কথা বলতাম, ধরেন 2-3 দিন কথা বলতাম, কথা বলার পরে আমি নিজে হয়তো বা এরকম চেষ্টা করতাম যে আমি ফল করে ফেলেছি, কিন্তু 2-3 দিন পরে আমার কাছে মনে হতো আমি এটা কি করলাম, আমি সেটা আর মানে মেনটেন করতে পারতাম না, আমি আর কথা বলতাম না, ব্লক করে দিতাম, এটা করতাম সেটা করতাম। এটা আমার অনেক বড় ভুল ছিল, একটা মানুষকে কষ্ট দেয়া। এবং এরপরে আমি গুরু এই কাজটা করেছি, তাদের সাথে দেখা করে আমি হচ্ছে এমন ভাবে মাফ চেয়েছি যেটা বলার মতো না। আর গুরু, আমি আপনাকে আরেকটা কথা বলতে চাই যে আমি জীবনে পিল খেয়ে হয়তো বা আমি খুব কম ঘটনা বলতে পেরেছি, আপনার সাথে কখনো দেখা হলে অনেক কিছু আমি বলবো, কিন্তু গুরু মানে আমি এতটুকু বলতে চাই এখন, মানে আপনার সামনে অডিয়েন্সকে, যে মানুষের জীবনে যত বড় ঝামেলাই হোক না কেন, 2 জন পাশাপাশি বসে কথা বলাটা খুব জরুরি, যেটা আমরা করেছি কিন্তু আমাদের দ্বারা হয়নি। এখন আমি তোকে একটা অ্যাসাইনমেন্ট দিই, দেখি আমার তুই, আমি তো বললাম যে আমরা তো পরজন্ম বিশ্বাস করি না, পরজন্ম হলে ডেফিনেটলি বলতে ছেলে হয়ে আয়, আমি তোর সাথে ফ্রেন্ডশিপ করতে চাই। আমি তোকে একটা অ্যাসাইনমেন্ট দিই, সত্যি যদি গুরু বলে সম্বোধন করে থাকিস, জি 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 জি, সত্যি যদি মিনিমাম ডিসটেন্স, আমার প্রশ্ন তোর থেকে, তোর বাচ্চার বয়স কত? 5 বছর চলতেছে। কি নাম ওর? মাহিদ। এই বাচ্চাদের প্রশ্ন আসলে আমার কলিজা ছেড়া ধন আইমানের কথা খুব বেশি মনে পড়ে, এই জন্য আমি তখন পাগল হয়ে যাই। কিন্তু কি করব গুরু, আমি শুধু ভাইদের কারণে হলেও তোকে একটা রিকোয়েস্ট করি যে সবকিছুকে পেছনে ফেলে যা ভুল করেছিস, অ্যাবসলিউটলি ইটস ইওর মিস্টেক, এটাকে কোনোভাবে এটাকে তুই কভার আপ করার চেষ্টা করিস না। ভুল তো ভুলই, যে কোনো অর্থেই ভুল। এবং তোকে আমি একটা অ্যাসাইনমেন্ট দিলাম, তোর টোনালিটি, তোর কথা বলার প্যাটার্ন, এবং যেভাবে তুই কথা বলছিলি দীর্ঘক্ষণ তোর কথা শুনতে আমি বুঝে গেছি যে অসম্ভব রকমের ট্যালেন্ট এবং অসম্ভব রকমের বুদ্ধিদীপ্ত মানসিকতা তুই রাখিস। সো আমি তোকে একটা অ্যাসাইনমেন্ট দিচ্ছি, খুব অল্প সময়ের মধ্যে ওর সাথে দেখা কর। সেপারেশন অলরেডি হয়ে গেছে তোদের? হ্যাঁ অলরেডি হয়ে গেছে গুরু। ও কি কোনো সম্পর্কে জড়িয়ে পড়েছে অলরেডি? না। আচ্ছা, আমি লাইভে তাহলে একটা রিকোয়েস্ট করে রাখি, গুরু নাম বলার দরকার নেই, আমি নিজে থেকে বলতেছি। আপনি প্লিজ আমার একটা কথা আগে শুনেন, সেই কথাটা বলার, আমি জানি আপনি কি বলবেন, তার আগে আপনি আমার একটা কথা শুনেন। সেটা 30 সেকেন্ড। আচ্ছা 30 সেকেন্ডে বলবো। সেটা হচ্ছে যে মানে এক কথা, আমি যেটা ফিল করি মন থেকে, সেটা হচ্ছে যে আমার বাচ্চা একটা হোক বা 2টা হোক, আমি যদি মানসিকভাবে সুস্থ না থাকি, সেখানে আমার বাচ্চাকে আমি শ্বশুর বাড়িতে রাখি আর আমার বাবার বাড়িতে রাখি, আমি আমার বাচ্চাকে মানুষ করতে পারবো না। ঠিক আছে, তো আমি আমার বাচ্চাকে মানুষ করতে পারবো না। তো আমি এখন বাবার বাড়িতে আসার পর আমার মনে হচ্ছে যে আমি একদম টোটালি ফ্রি, আমার কোনো টেনশন নাই, ইভেন আমি একটা ঝামেলা থেকে মুক্তি পেয়েছি। গুরু, আমি আর ওর কাছে যেতে চাই না গুরু, আপনি আমাকে অন্তত এই কথাটা বললেন না প্লিজ। আমি একা যেভাবেই আছি, আমি ওর কাছে আর জীবন কাটাইতে চাই না। আমি যেভাবে কষ্ট পেয়ে আসছি, আমি নিজে ভুল করছি, আমি স্বীকার করি, অসম্ভব ভুল করছি আমি, কিন্তু আমি এই ভুলগুলো নিয়ে জীবনে ওর কাছে আবার কথা শুনবো, আমি সেই জিনিসটা আমি চাই না গুরু। কারণ সে আমাকে অনেকবার স্বীকার করেছে যে এগুলো নিয়ে কখনো কথা বলবে না, কিন্তু এমন ভাবে বলেছে যেটা আমি আর সহ্য করতে পারিনি। আমি আর এই জিনিসটা চাই না গুরু, সব জিনিস তো সবসময় সমাধান হয় না, এজন্য আমি আর সত্যি কথা যে জীবনের শেষ দিন পর্যন্ত তোকে কথা শুনতে হবে যদি ওই সংসারে দিতে থাকিস। হ্যাঁ, এবং সে আমাকে মানে স্বীকারও, মানে পায়ে ধরে মাফ চেয়েছে আমার মায়ের, যে আর কোনোদিন এগুলো বলবে না। ওই গ্যারান্টি কেউ দিতে পারবে না, কারণ জীবনের শেষ দিন পর্যন্ত সেটাই। এই কথা তাহলে তখন আমি কিভাবে সহ্য করব গুরু বলেন? সেজন্য আমি মায়েরকে নিয়ে ভালো থাক, যতটুকু পারিস তার চাইতে বেশি করে জীবনটাকে বড় করে বাঁচ,
আর যদি খুব বেশি খারাপ লাগে, সত্যি যদি মনে হয় যে একটা সত্যিকার অর্থে দক্ষিণের একটা জানালা প্রয়োজন, যেখানে দারুণ একটা বাতাস এসে তোকে প্রবাহিত করবে গুরু এবং দারুণ একটা ভালো লাগায় তোকে উদ্ভাসিত করবে, আমি লাভ গুরু হেতে শামে ঠায়রা গরিব আদমি তোর জন্য সবসময় আই এম অলওয়েজ এট ইউর সার্ভিস ডিয়ার। ওকে গুরু, আমার সাথে মানে আমার সাথে প্লিজ আপনি একটু দেখা করবেন। আপনার সাথে বলে দিলাম আই এম অলওয়েজ এট ইউর সার্ভিস ইউর অনার। তুই বলবি এই গরিব আদমি হাজির হয়ে যাবে তোর জন্য, যাতে তোর কষ্ট না হয়। কন্ডিশন একটাই, শর্ত একটাই, আর নেশা করা যাবে না। যদি না পারিস না বল, আর যদি পারিস তাহলে হ্যাঁ বল। না, আমি আর কখনো করব না এইসব ফালতামো করা যাবে না আমার সাথে। যদি না পারিস বলতে না আমি 10 দিন পরে বা 1 মাস পরে কথা দিব, না না। আমি গুরু, আমি না হলেও 6 দিন ধরে খাই না, এবং আমি আর খাবো না। কোনো ইস্যু না, মানে আমি প্রমিস করেছি। তোর কথা যে স্ট্রেংথ, তুই যেভাবে রেস্টলেসলি ডেলিভার করতেছিস, তাহলে তোর আমি বুঝেই গেছি তোর মধ্যে ওটার ইম্প্যাক্ট এখনো আছে। কারণ আমি ওটার মধ্যে ওটার আশপাশেই থাকি, তো বুঝে গেছি যেটা আমি মিন করতেছি আছে। কিন্তু আপনি আমাকে একটু সাপোর্ট করেন, তাহলে আমি নিশ্চয়ই চেষ্টা করব। বাট আমি তো তুই যে অ্যাডিকশনের কথা বলেছিস ওটা নামও পুরোটা শুনিনি, কিন্তু আমি এটা ধরন কিন্তু তোকে পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছি, কারণ ওগুলোর আশপাশে আমি থাকি। গুরু মানুষ সব জায়গাতেই থাকা লাগে আমার, তার মানে বলতেছি না যে আমি খাই, আশপাশে থাকি, আমি সবই বুঝি। তো তুই সে অস্থিরতা তোর আশপাশে আছে, তার মানে তুই ওখান থেকে খুব বেশি দূরে যাসনি। 6 দিনের কথা বলতেছিস, 6 মিনিট দূরেও যাসনি। এখনো কথা বলতে গেলে তোর ওইটার প্রয়োজন পড়ে, এখনো তোর কাছে এনার্জি আনতে গেলে ওইটার প্রয়োজন পড়ে, এখনো কাজের কথা ভাবতে গেলে ওইটার প্রয়োজন পড়ে। ওখান থেকে বের হ। ঠিক আছে গুরু, আমি আশা করব। না না না, অবশ্যই না, আমি আশা করব আপনি আমাকে হেল্প করবেন। আর যেহেতু আমি অলওয়েজ তোর সাথে আছি, শুধু অ্যাডিকশন থেকে বের হওয়ার চেষ্টা কর। ইনশাআল্লাহ আপনি আমার সাথে অবশ্যই কথা বলবেন গুরু, অবশ্যই, আমি আশায় থাকবো। আই উইল টেক কেয়ার। ওকে, ভালো থাকিস। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। সবার জন্য অনেক অনেক দোয়া, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে। আপনাকে আজকে দেখতে পেলে অনেক ভালো লাগতো, তাও কথা বলে অনেক ভালো লাগলো। টেক কেয়ার। ওকে, আল্লাহ হাফেজ। ডিয়ার লিসনার্স, আমরা আজকের আয়োজন শেষ করব। গুরু আমাদের সাথে ওভার দ্য ফোন ছিলেন, এবং আমরা যেটা বলছিলাম যে আসলে আমাদের এই আয়োজনের এটাই হচ্ছে স্পেশালিটি, যে আমাদের শেষটা সুন্দর হয়। এবং শেষটা সুন্দর হওয়ার জন্য যেটা বলছিলাম আর কি, যে আমাদেরকে এই মুহূর্তে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন, এবং যেটা গুরু বললো আর কি, সমস্যা এখানেই অন্যকে যখন ভালো লাগে তখন আর হাজবেন্ডকে ভালো লাগে না। আচ্ছা, তার হাজবেন্ডের আমরা লাইভে আছি, আপনি একটু বসেন ঠিক করে, প্লিজ ওখানে বসেন একটু ঠিক করে। আমাদের এখানে লাইভ হচ্ছে, আপনার যদি আমাকে কিছু বলতে হয় আপনি লাইভটা শেষ করে আমার সাথে কথা বলবেন কাইন্ডলি। অন্য কারো প্রতি তো আমি আসক্ত হইনি। আচ্ছা ঠিক আছে, আমরা গুরুর সাথে কথা হয়েছে, এটা হচ্ছে আমাদের লিসেনাররা আপনাকে বলেছেন, এটাই যে সত্য ব্যাপারটা সেটা না আসলে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার নাম সুমাইয়া, আমি এসএসসি পরীক্ষা দিব 2024-এ, একটু দোয়া করবেন আমার জন্য। জি, আমরা মেয়েরা ভালো থাকতে চাই, কিন্তু ভালো পন্থা অবলম্বন করতে চাই না। যেমন, জি আমি আপনার কথাটা বুঝতে পেরেছি। আচ্ছা, এটা তো গুরুর জায়গা থেকে বললো আপনাকে, তবে আমার আসলে একটা ছোট্ট অবজারভেশন আছে। আপনিও মেয়ে, আমিও মেয়ে, সেই অবজারভেশন থেকেই বলতে চাই, আসলে আমরা তো মেয়ের জাত, নারীর জাত, তো সেই জায়গা থেকে নারীদের ধৈর্য শক্তি নাকি অনেক বেশি থাকে পুরুষের চাইতে। তো আপনার কাছে আমার ব্যক্তিগত একটা অনুরোধ থাকবে, আপনি বারবার আপা আপা বলে আমাকে সম্বোধন করছিলেন, তো ব্যক্তিগত একটা অনুরোধ আপনার কাছে আমার, সেটা হচ্ছে যে আপনি একটু যদি সম্ভব হয় এই জায়গা থেকে আপনি বের হয়ে আসবেন। এটার জন্য গুরু এবং আমরা সবাই আছি, আপনাকে হেল্প করব। আমরা চাই না যে অন্ধকার জগতে আপনি আরো পড়ে থাকেন, এটার জন্য যতভাবে আপনাকে সাহায্য করার প্রয়োজন আছে আমরা করব। এবং আপনি আমাকে অফ ইয়ারে বলছিলেন যে আপনার একটা বাচ্চা আছে, আপনার বাচ্চার বয়স হচ্ছে এখন 5 বছর, রাইট? এবং এই যে আপনার বাচ্চার বয়স 5 বছর, আপনি চান এই পুরোটা সময়ে যাতে আপনার বাচ্চা আপনার কাছে থাকে এবং আপনি আপনার বাচ্চা টেক কেয়ার করবেন। আপনার হাজবেন্ড আপনাকে টাকা পয়সা দিচ্ছে, বাচ্চাকে দিচ্ছে, এবং এর পরেও আপনি চাচ্ছেন নিজে স্বাবলম্বী হয়ে আপনি আপনার বাচ্চার জন্য কিছু করবেন। আপনার কোয়ালিফিকেশন কি, এডুকেশনাল কোয়ালিফিকেশন? আমি এসএসসি পরীক্ষা দিয়েছি। আপনি পড়াশোনাও তো সেরকম করেননি, এসএসসি পরীক্ষা দিয়েছেন, কিন্তু যেরকম গুরু বলছিল সেই সুরেই যদি বলি, আপনার কথা বলা স্টাইল বা আপনার সেই ব্যাপারটা আছে, আপনি হয়তো কন্টিনিউ করতে পারবেন, বা আপনি হয়তো মানে কোনো একটা কাজে গেলে সেটা কনফিডেন্সের সাথে ক্যারি করতে পারবেন, কিন্তু আপনার প্রবলেম ওই একটাই যে আপনি আসলে নেশা করেন, নেশার জগৎ থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। আমাদের লিসনার যারা আছেন এই মুহূর্তে, তাদের উদ্দেশ্যে কি আপনার কিছু বলার আছে? কারণ আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি, আমাদেরকে র্যাপ আপ করতে হবে।
আচ্ছা, আমি সবার উদ্দেশ্যে শুধু একটা কথাই বলতে চাই, ছেলে বা মেয়ে যেই হোক না কেন, মানুষের জীবনে অনেক কষ্টই আসে। মানুষের জীবনে যখন হাজবেন্ড ওয়াইফ অথবা হচ্ছে কোনো রিলেশন ব্রেকআপ হয়, মানুষের জীবনে অনেক কষ্ট হয়, যেটা মেনটেন করা অনেক কষ্টের। তখন মানুষ হচ্ছে যে একটা ভুল কোনো একটা পন্থা অবলম্বন করার চেষ্টা করে, যে এটা করলে হয়তো বা আমি এটা ভুলে থাকতে পারবো, বাট এটা আসলে মানে কাজের কিছু না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আপনি যে এই কথাগুলো বলছেন, আপনি কি আজকে থেকে 5 দিন পরে এই কথাগুলো তো অটল থাকতে পারবেন? এই যে আপনি বললেন আপনার ভুল হয়েছে, এটা একটা মানুষ যখন রিয়ালাইজ করে, তারপরেও যখন মানুষ এগেইন ওই ভুলটা করে, হয়তো সে এই ভুলটাকে ভুল হিসেবে নিচ্ছেই না, অথবা সে এই ভুলটাকে শুধরানোর পরিস্থিতিতে নেই। যদি পরিস্থিতিতে না থাকে তাহলে সেটার আলাদা ট্রিটমেন্ট, আর সে যদি এটাকে ভুল হিসেবে মানতে নারাজ থাকে সেটার আলাদা ট্রিটমেন্ট। কিন্তু আপনি আসলে কোন জায়গাতে অবস্থান করছেন এটা তো আগে ফিগার আউট আপনার করা জরুরি। তবে গুরু যেমনটা বললো, গুরুর সাথে আমি একমত হয়ে একসুরেই বলতে চাই, আপনি যদি এই জগৎ থেকে বের হয়ে আসতে চান, আপনি বলছেন আপনি আপনার হাজবেন্ডের কাছে যাবেন না, এটাও আমরা সাদরে গ্রহণ করছি, আপনাকে অভ্যর্থনা জানাচ্ছি, বা বলতে পারেন যে শুভকামনা আপনার জন্য, যে আপনি ওই পথে আর যেতে চান না। আপনি নিজে আমাকে অফিয়ারেও বলছিলেন আপনি বাচ্চাটা টেক কেয়ার করতে চান, এই জন্য আপনার একটা জব দরকার এবং আপনাকে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। কিন্তু আপনি যদি এই পরিস্থিতিটা কন্টিনিউ করেন, আপনাকে কিন্তু কেউই জব দেওয়ার মতো এত সিরিয়াস একটা ডিসিশনে কখনো যেতে পারবে না। সো এটা আগে আপনি ফিক্স করেন যে আপনি কি এটা থেকে বের হতে পারবেন কিনা। আমি শুধুমাত্র আমার ছেলের জন্য, মানে 6 দিন আগে আমার মা যখন আমাকে বোঝালো, এই যে 6 দিনের কথা বললাম, আমি কিন্তু কন্টিনিউ করিনি, গত 4 মাস আমি ওষুধ খাইনি, এই মানে 8-10 দিন আমি ওষুধটা খেয়েছি আর কি। তো মা যখন আমাকে বুঝালো যে আমি যদি এটা কন্টিনিউ করি তাহলে আমার বাচ্চার ভবিষ্যৎটা ঠিক হবে না, আমি বাচ্চাকে দেখতে পারবো না, দেন আমি হচ্ছে নিজে এই জিনিসটা নিজে থেকে শক্ত করে মেনে নিয়েছি যে আসলে এইটা আমার জীবনটাকে ভালো কখনোই করবে না। যেমন টাকা যাচ্ছে তেমন শরীর নষ্ট হচ্ছে, সেজন্য আমি মন থেকে এই জিনিসটা চেয়েছি যে আমি আর কোনো দিন এই ধরনের স্লিপিং পিল ইনটেক করব না। আপনি কিন্তু এই মুহূর্তে লাইভে বলছেন, আমাদের সাথে 600 থেকে 700-র মতো মানুষ দেখতে পাচ্ছে। আপনি ভবিষ্যতে, দুনিয়াটা তো অনেক ছোট, পৃথিবীটা অনেক ছোট, আপনি এতগুলো মানুষের কাছে কমিটমেন্ট করেছেন, কমিটেড আপনি গুরুকেও এই কমিটমেন্টটা দিয়েছেন যে আপনি আর কখনো এই পথে হাঁটবেন না। তারপরেও যদি কখনো হাঁটেন, এমনটা যদি কখনো প্রচারিত হয় বা আমাদের কাছে আসে, আপনি এই সাহায্যের দরজাটাও কিন্তু বন্ধই পাবেন, আর কখনো খোলা পাবেন না। এতটুকু মাথায় রাখবেন, আর বাকি পথটা আপনার জন্য অনেক সুন্দর হোক, সুস্থ হোক, এমনটাই আসলে আমরা আশা করছি। এখন আমাদের লিসনাররা আজকে অনেক কথাই অনেক জায়গায় বলতে পারে, তবে আমি একটা ছোট্ট বিষয় বলবো। আমরা তো মেয়ে জাতি, উপরওয়ালা মেয়েদেরকে বানিয়েছেন অনেক সুনিপুণ ভাবে। মেয়েদের হাঁটা চলা, মেয়েদের চাহনি, মেয়েদের হাসি, সমস্ত কিছুই আপনি দেখবেন একজন পুরুষের চাইতেও মেয়েদের বিষয়গুলো সবার আগে চোখে পড়ে। আর উপরওয়ালা বানিয়েছেনই মেয়েদেরকে এইভাবে করে। মেয়েদেরকে যেরকম সুন্দর করে বানিয়েছেন অত্যন্ত মানে সুনিপুণ ভাবে, তেমনি করে একটা সুনিপুণ গুণও কিন্তু দিয়ে দিয়েছেন উপরওয়ালা, সেটি হচ্ছে মেয়েদের ধৈর্যটা অনেক বেশি। তো আপনার যখন একটা সংসার আছে, আপনার যেই মুহূর্তে একটা বাচ্চা আছে, আমি এমন অনেক পরিবার দেখেছি যার হাজবেন্ড দিনের পর দিন তাকে টর্চার করেছে, অত্যাচার করেছে, তারপরও একজন মা সন্তানের মুখের দিকে তাকিয়ে দিনের পর দিন, সময়ের পর সময় সেটাকে সহ্য করেছেন। এমন অনেক ঘটনা আমি নিজের চোখে দেখেছি, আমি নিজে ফেস করেছি, যে আমাদের মায়েরা সহ্য করে গেছেন শুধুমাত্র সন্তানের মুখের দিকে তাকিয়ে। তো আমার কাছে মনে হয় আপনার আরেকটু এফোর্ট দেওয়া জরুরি ছিল, আপনার জায়গা থেকে আরেকটু এফোর্ট দেওয়া জরুরি ছিল। এবং যখন আপনার সন্তান হয়ে গেছে তারপরেও আপনার হাজবেন্ড আপনাকে সময় দিচ্ছে না, এই কথাটা ভেবে বা এই দিকে ফোকাস করে সন্তানকে ভুলে যাওয়াটা কিন্তু ঠিক হয়নি। আপনি যে এই মুহূর্তে অ্যাডিকশনের দিকে গেছেন, সেই মুহূর্তে কিন্তু আপনি আপনার বাচ্চার কথা ভুলে গেছেন, কারণ আপনি আপনার স্বামীর কথা ভেবেছেন। এটা নিঃসন্দেহে একটা স্বার্থপরতা, কারণ একজন মা সন্তান হবার পরে এইভাবে করে সন্তানকে ভুলে যেতে পারে না। এটা অন্তত আমি মা হইনি, কিন্তু মাতৃত্ব বোধ তো সবার মধ্যেই থাকে। তো ওই মাতৃত্ব বোধের জায়গাটা থেকে বলছি আসলে, যে তখন আপনার উচিত ছিল
যে আপনি আপনার সন্তানের দিকে আরো ফোকাস করবেন, সন্তানকে কিভাবে ভালো করা যায়, বড় করা যায় সেই দিকে তাকাবেন। তারপরেও দোষ ত্রুটি দুজনারই থাকে, দুপক্ষেরই আছে। আপনি আমাকে অফ এয়ারে আরো অনেক গল্প বলেছেন যেগুলো শুনে আমারও মনে হয়েছে যে আসলে হয়তো আপনি যে পরিস্থিতিতে, যে পরিবেশে ছিলেন সেটা হয়তো আপনার জন্য সেই রকম উপযুক্ত পরিবেশ ছিল না। তাই আমি এর বাদে মানে এর বাইরে আপনাকে আমি আর কিছু বলতে চাই না, গুরু যা বলার বলে দিয়েছে। এখন পর্যন্ত আমি শুধু এইটুকুই বলবো যে আপনার বাকি পথটা অনেক সুন্দর কাটুক, মাহিদের জীবনটা অনেক ভালো কাটুক। এমন কোনো কিছু আর আপনি করবেন না যেটা মাহিদকে ভবিষ্যতে সাফারার করে, যেটা মাহিদকে সাফার করে। কারণ মাহিদ এমনিতেই বড় হবে তার বাবা মা ছাড়া। বাবা মা ছাড়া একজন সন্তান যখন বড় হয় দুনিয়াটা তার জন্য অনেক বেশি কঠিন হয়ে যায়। যতই সিঙ্গেল মাদার হিসেবে আপনি তাকে ট্রিট করেন, সারা জীবন বাবা মাকে কাছে পাওয়ার যেই সৌভাগ্যটা আছে সেটা থেকে কিন্তু মাহিদ বঞ্চিতই থাকবে। আপনি হয়তো আজকে থেকে 5-6 বছর পরে, 10 বছর পরে নিজের জীবনটাকে গুছিয়ে নিতে পারবেন, কিন্তু মাহিদ কিন্তু এই যে বাবা মাকে একসাথে পাওয়ার যে সুন্দর ফ্যামিলিটা আছে, যে পরিবারটা আছে, সেটাকে আর পাবে না। তো এটা এখন আপনার কাঁধে একটা বিশাল বড় দায়িত্ব বলতে পারেন, যেটা আপনাকে এখন থেকে ক্যারি করতে হবে। আপনি তার মা, আপনি তার বাবা, এমন কোনো কাজ আমরা আশা করছি আজকে ঢাকা এফএম পরিবার আপনি করবেন না ভবিষ্যতে, যেটা মাহিদের ভবিষ্যতের জন্য খারাপ হবে ইনশাআল্লাহ। বাকিটা আমাদের এই প্ল্যাটফর্মে এসে এমন অনেক মানুষ আছে যারা 2-3টা এপিসোড আগের কথাই যদি আমি বলি, এমন একজন এসছেন যিনি আসলে পরকীয়া করছেন এবং তার যে গার্লফ্রেন্ড আছে তার গার্লফ্রেন্ডের সাথে মিলিয়ে দেবার জন্য গুরুর কাছে এসছেন, মিলে যাবার জন্য গুরুর কাছে এসছেন, এবং এই প্ল্যাটফর্মে এই অরাতে এসে তিনি তার ওয়াইফের কাছে ফেরত যাবেন এই প্রমিস করে গেছেন। তো এখানে অনেকেই অনেক প্রমিস করেন এবং দিন শেষে সেই প্রমিস গুলো রাখার চেষ্টা করেন। আজকেও একজন বন্ধু আমাদের সঙ্গে ছিলেন, তিনি আমাদের এই ভালোবাসার বাংলাদেশের জাস্ট কয়েকটা এপিসোড আগের গেস্ট ছিলেন। তার ভালোবাসার গল্প তিনি বলেছেন এবং তাদেরকেও গুরু এক করে দিয়েছেন। তো এই প্ল্যাটফর্মের অন্তত একটা মান আছে, একটা সম্মান আছে, একটা অরা আছে, এটা আপনি ভাঙবেন না এমনটা আমরা আশা করছি এবং আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করছি। একটু কথা বলতে চাই আপু। জি, আপনার কাছে সময় হচ্ছে মাত্র 30 সেকেন্ড। আচ্ছা আপু, সেটা হচ্ছে যে আপনি মাত্র বললেন যে আমি আমার আরেকটা এফোর্ট দেওয়া দরকার ছিল। তো আমি যে এফোর্টটা দিয়েছি সেটা আমার হাজবেন্ড নিজের মুখে স্বীকার করেছে এবং আমার বাসায় কান্না পর্যন্ত করে গেছে যে আমি এফোর্ট দিয়েছি কিন্তু তারপরও সে সেটা রক্ষা করতে পারেনি। আচ্ছা, আমি বুঝতে পেরেছি। জি নাজমুল হোসেন, আমি আসলে এই ধরনের কোনো ল্যাঙ্গুয়েজ আসলে লিসনারদের কাছ থেকে একসেপ্টেড না, ব্যাপারটা এটা বুঝতে হবে যেহেতু এটা একটা পাবলিক প্ল্যাটফর্ম। সো এরকম কোনো শব্দ চয়ন আমরা না করি যেটা আসলে দুজনের জন্যই হার্মফুল। তানিয়া, মিস তানিয়া, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি আমাদের স্টেশনে এসেছেন, আমাদের এই প্ল্যাটফর্মে এসেছেন আর আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, অনেক ধন্যবাদ। আজকের মতো আমরা এখানেই র্যাপ আপ করছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ নেক্সট ডে আমরা কখনো। জি, আরেকটু বলতে চাই, সেটা হচ্ছে যে মানে আমি যে ভুলগুলো করে এসেছি, বুঝে না বুঝে বা অন্যায়গুলো করে এসেছি, আমি প্লিজ সবার কাছে রিকোয়েস্ট করব যত কষ্টই পান অন্তত কোনো ধরনের নেশা বা কোনো ধরনের বাজে দিকে কেউ কোনোদিন যাবেন না। এটা আসলে জীবন নষ্ট হওয়া ছাড়া আর কিচ্ছু না। আমি নিজে সাফার করছি, সো আমি এখন বুঝতে পারতেছি, কিন্তু আমি এখন হয়তো চেষ্টা করব জীবনটা সামনে আগায় নেওয়ার, ভালো হবার। কিন্তু সবাই তো সব ধরনের সুযোগ পায় না ভালো হবার, তাই না? তো সেজন্য আমি সবার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, দয়া করে যত কষ্টই পান নিজেকে সামলাবেন, কিন্তু কখনো এই ধরনের কোনো কাজ কখনো করবেন না, দয়া করে। এটা সবার কাছে আমার একটা রিকোয়েস্ট। জি, ধন্যবাদ আপনাকে। এন্ড আরমানুল্লাহ এবং আরো অনেকেই ছিলেন, অনেক ধন্যবাদ ডিয়ার লিসনার্স, আপনারা যারা যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, অনেক ভালোবাসা আপনাদের সবার জন্য। দেখতে দেখতে আমরা এই আয়োজনের একদম শেষে চলে এসেছি এবং অ্যাজ ইউজুয়াল আপনারা সবাই যেটা দেখেন, আজকে গুরু আসলে আমাদের এই প্ল্যাটফর্মে অংশগ্রহণ করতে পারেনি জাস্ট বিকজ অফ রাস্তার প্রচন্ড জ্যাম। গুরু অনেক চেষ্টা করেছেন আসার জন্য কিন্তু কিছুই হয়নি। আর একটা ন্যাচারাল ডিজাস্টার তো আছেই বলতে পারেন, বিগত 5 ঘন্টা যাবৎ বৃষ্টির কারণে ঢাকা শহরে একটা বিশাল যানজটের সৃষ্টি হয়েছে, যার জন্য গুরু উপস্থিত থাকতে পারেননি। আজকের অতিথিকে নিয়ে আপনার নেগেটিভ, পজিটিভ, ভালো মন্দ দু ধরনেরই মন্তব্য থাকতে পারে। গঠনমূলক মন্তব্য আমরা সবসময় একসেপ্ট করি এবং এক্সপেক্টেড এই বিষয়টা। ভালো থাকবেন সবাই, সুন্দর থাকবেন। দিন শেষে আজকে শো শেষ করার আগে গুরু তো বলেই দিয়েছেন, তার পাশাপাশি আমিও বলবো মানুষ ভুল করে, তবে সেই ভুলগুলো যাতে আর ভবিষ্যতে না হয় এবং সেই ভুলগুলোর বদলে ফুল দিয়ে ভরে থাকুক আজকের আমাদের অতিথির জীবন, এই প্রত্যাশায় আজকের মতো আমি শান্ত বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক শুভকামনা এবং শুভরাত্রি জানিয়ে আজকের মতো
মতো এখানেই র্যাপ আপ করছে আমাদের ভালোবাসার বাংলাদেশ। ইনশাআল্লাহ নেক্সট এপিসোডে আমরা গুরুকে আবারও পাবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। যদি চান আপনার গল্পটা আপনি আমাদের এই প্ল্যাটফর্মে এসে শেয়ার করবেন, তাহলে নাম্বার একটাই 01841904904, ছোট করে লিখে ফেলুন, অথবা আমাদের ফেসবুক পেজে যেখানটাতে এই মুহূর্তে লাইভ হচ্ছে তার ইনবক্সে গিয়ে আপনি আমাদেরকে গল্পটা ছোট করে বলে ফেলতে পারেন, অথবা ভয়েস রেকর্ড করেও কিন্তু পাঠাতে পারেন। সবাই সুন্দর থাকবেন, ভালো থাকবেন। আমি শান্ত বিদায় নিচ্ছি আজকের মতো। শুভরাত্রি।